উফ, ছাড়ো, কি করছো এসব? কে তুমি? সরাও তোমার হাত। আমি কে সেটা চিনতে হবে না ম্যাডাম, তবে আপনি কে সেটা বুঝে গেছি। আপনি আমার সেই হারিয়ে যাওয়া প্রেয়সী, যাকে প্রথম দেখাতেই কুপোকাত হলাম। ইস, এই চশমার আড়ালে চোখ দুটো যা সুন্দর না, মন চাচ্ছে এখনই কোমরটা চেপে ধরে এক জোরালো চুমু খেয়ে বসি। হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমি কে? এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে আমি পুলিশ ডাকবো। অসভ্য ইতর একটা বাচ্চা ছেলে আপনি। বাচ্চা ছেলে? ওরে বাবা, এই বাচ্চা ছেলেই কিন্তু আপনার রাতের ঘুম কেড়ে নেবে ম্যাডাম। আর পুলিশ ডাকেন না, পুলিশ এসে দেখবে এক সুদর্শন যুবক তার সুন্দরী প্রতিবেশীকে প্রেমের কবিতা শোনাচ্ছে, ওনারাও হয়তো তালি দেবেন। জাস্ট গেট আউট, আমার চোখের সামনে আর কোনোদিন আসবেন না। এতক্ষণ কথা হচ্ছিল আমাদের গল্পের হিরো জুনিয়র ফারহান আর সিনিয়র ডিভোর্সি কলেজ ম্যাডাম শারমিনের সাথে। শুরু থেকে বলি, ঢাকার বনানীর এক অভিজাত অ্যাপার্টমেন্ট। বিকালবেলা শারমিন নিজের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন। পরনে একটা হালকা গ্রে কালারের শাড়ি, চোখে চশমা। ৩২ বছর বয়সী শারমিন এখন সফল ইন্টেরিয়ার ডিজাইনার আর একই সাথে নামী একটি কলেজের আর্কিটেকচার বিভাগের লেকচারার। ৩ বছর আগের এক তিক্ত ডিভোর্স তাকে পাথর বানিয়ে দিয়েছে। তিনি একা থাকতে ভালোবাসেন, পুরুষের ছায়া অবধি ওনার বিরক্তির কারণ। ঠিক তখনই পাশের ফ্ল্যাটে গান বাজনার শব্দ শোনা গেল। কেউ একজন গিটার বাজাচ্ছে আর খুব দরদ দিয়ে গাইছে। প্রথম দেখায় কেন মনটা দিলে কেড়ে? শারমিনের ভ্রু কুঁচকে গেল। বিরক্তি নিয়ে তিনি ছাদে গেলেন একটু বাতাসের খোঁজে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তাতে ওনার রাগে রক্ত টকবক করে উঠল। ফারহান ছাদের ওপর প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বয়স ২১-২২ হবে। ভার্সিটির 3rd ইয়ারের ছাত্র। চুলে একটু স্পাইক করা, চোখে এক রাশ চপলতা। সে শারমিনকে দেখেই মুচকি হাসল। এক্সকিউজ মি, আপনি কে? আর এই সময় এত জোরে মিউজিক বাজাচ্ছেন কেন? এটা কি কোনো পাবলিক পার্ক? ফারহান শারমিনের খুব কাছে এগিয়ে এসে চোখে সরাসরি চোখ রেখে বলে, আসসালামু আলাইকুম সুন্দরী তমা, আমি ফারহান। আপনাদের পাশের ফ্ল্যাটে আজই শিফট করেছি। মিউজিক তো আমার হার্টবিট, ওটা জোরেই বাজে। আর আপনি আপনি কি এই ফ্ল্যাটের ডন, নাকি পাড়ার সব ছেলেদের ক্রাশ? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি শারমিন চৌধুরী, আপনার বয়সে অনেক বড় হব, আর আমি এই কলেজের টিচার। আদব কায়দা শেখেননি? ফারহান হঠাৎ এক ঝটকায় শারমিনের খুব কাছে চলে এলো। শারমিন পেছাতে গিয়ে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকে গেল। ফারহান 2 হাত দিয়ে রেলিং ধরে শারমিনকে মাঝখানে আটকে ফেললো। তারপর তার সাথে ফ্ল্যাটিং শুরু করলো। শারমিন আহত কণ্ঠে কথা বদলে থাকলো। তারপর ফারহান নিচু স্বরে একদম শারমিনের কানের কাছে এসে আজে বাজে কথা শুরু করলো। শারমিন প্রচন্ড জোরে ফারহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওনার হাত কাঁপছে রাগে। ফারহান একদম শান্তভাবে হাসলো। শারমিন চোখে আগুন নিয়ে তাকে ছাদ থেকে চলে যেতে বলল, কিন্তু সে গেল না। তখন শারমিন নিজেই হনহন করে ছাদ থেকে নেমে এলেন। ওনার বুক ধড়পড় করছে। এত বড় স্পর্ধা এই ছেলের! ওনার মতো একজন গম্ভীর মানুষকে এভাবে হ্যারাস করার সাহস পেল কোথায়? ওদিকে ফারহান ছাদে দাঁড়িয়ে চিকু রিক্সাওয়ালার মতো এক শীষ দিয়ে বলল, ম্যাডাম, কাল তো আপনার ক্লাসে আমার প্রথম দিন, দেখা হবে রণাঙ্গনে। কলেজের করিডোর দিয়ে শারমিন হাঁটছেন। ওনার গম্ভীর রূপ দেখে স্টুডেন্টরা ভয়ে তথস্থ। তিনি ক্লাসরুমে ঢুকলেন। হাজিরা খাতা খুলতেই ওনার নজর আটকালো একটা নামে, ফারহান আহমেদ। শারমিন মনে মনে ভাবলেন, একদম সামনে থেকে সরুন। এটা কিন্তু ক্লাস নিতে নিতে হঠাৎ মাঝখানের বেঞ্চ থেকে কেউ একজন হাত তুলল। ফারহান দাঁড়িয়ে মুচকি হাসলো। গুড মর্নিং ম্যাডাম, কাল রাতে ছাদের উপরে দেওয়া আমার অফারটা কি ভেবে দেখেছেন, নাকি আজ ক্লাসের পর আবার ছাদে দেখা হবে? পুরো ক্লাস উত্তেজনায় গুঞ্জন শুরু হলো। বন্ধুরা একে অপরের দিকে তাকাচ্ছে। শারমিন ডেস্কের উপর জোরে চাপ দিয়ে বলল, ফারহান, স্ট্যান্ড আপ। ক্লাসের ভেতরে এসব ফালতু কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? এটা কোনো আড্ডার জায়গা না। আপনি কি জানেন আপনার এই বেয়াদবির জন্য আপনাকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করা হতে পারে? ফারহান খুব সাবলীল ভাবে এগিয়ে এলো শারমিনের টেবিলের কাছে। শারমিন পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ফারহান টেবিলের ওপর ভর দিয়ে ওনার খুব কাছে গিয়ে নিচু গলায় বলল, রাস্ট্রিকেট করবেন? করেন, তাহলে তো আপনার বাসার সামনে সারা দিন রাত ধর্ণা দিয়ে বসে থাকবো। তখন তো আর আপনার পালানোর পথ থাকবে না।
কলেজের ম্যাডাম হিসেবে তো অনেক ঝাড়ি দিলেন, এখন পাশের বাসার ফারহানের চোখে একটু চোখ রাখেন তো। ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাই না, আমি ঘৃণা করি আপনার মতো ছেলেদের। ঘৃণা আর ভালোবাসার পার্থক্যটা খুব কম ম্যাডাম। কাল রাতে যখন আপনার হাতটা ধরেছিলাম তখন কিন্তু আপনার হার্টবিট আমি গুনতে পারছিলাম। আপনি যতই লুকান, আপনার এই কঠিন দেয়াল আমি ভেঙেই ছাড়ব। ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল পাশ দিয়ে যাচ্ছিলেন। শারমিন নিজেকে সামলে নিলেন। ফারহান সিটে গিয়ে বসলো আর চোখ টিপ দিয়ে জেস্চার করলো। শারমিন ক্লাস থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে মুখে পানি দিলেন। ওনার মাথা ঝিমঝিম করছে। এই ছেলেটা কি পাগল, নাকি ওনার শান্ত জীবনটাকে ধ্বংস করতে এসেছে? বিকেলে শারমিন রিক্সা করে বাড়ি ফিরছিলেন। বনানীর মোড়ে জ্যামে রিক্সা আটকে আছে। রিক্সাওয়ালা কাশিম মামা বিড়ি ধরাচ্ছিলেন। হঠাৎ পাশে একটা নীল রঙের বাইক এসে থামলো। হেলমেট তুলতেই দেখা গেল ফারহানকে। ও রিক্সা মামা, এই ম্যাডামকে নামিয়ে দিন, উনি আমার সাথে বাইকে যাবেন। ওনার নাকি রিক্সায় ধুলোবালি লাগছে। আপনি একটা ছোট লোক কাশেম মামা, একদম রিক্সা থামাবেন না। আর আপনি কি আমার কিছু নিচ্ছেন? আমি আপনার নামে মামলা করব। মামলা করবেন? ঠিক আছে, মামলার খরচ আমি দেব, কিন্তু এখন বাইকে উঠুন। আব্বা আম্মা তো আপনার বাসায় আমাদের সাথে ডিনার করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পাশের বাসার নতুন প্রতিবেশীর সাথে খাতির তো করতে হবে, তাই না ম্যাডাম? তোমার বাবা মা আমার বাসায় যাচ্ছে? দাদুকেও সাথে নিচ্ছে। দাদু তো আপনার ছবি দেখে বলেছে ফারহান নাচবও তো মাশাল্লাহ। সো এখনই প্র্যাকটিস শুরু করে দিন ম্যাডাম। শারমিন কপালে হাত দিয়ে রিকশায় বসে রইলেন। বুঝতে পারছেন এই জুনিয়র ফারহান ওনার জীবনে এক ঘূর্ণিঝড় নিয়ে এসেছে, যার হাত থেকে বাঁচা অসম্ভব। বনানীর সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের করিডোরে শারমিন যখন নিজের ফ্ল্যাটের চাবি খুঁজছিলেন তখন ওনার মেজাজ তুঙ্গে। কলেজের সেই অপমানের রেশ কাটেনি, তার উপরেই ফারহান নাকি সপরিবারে ওনার বাসায় হানা দেবে। শারমিন রাগে গড়গড় করছেন। ঠিক তখনই লিফট থেকে নামলো সেই আপদ ফারহান, হাতে এক বিশাল আইসক্রিমের বক্স আর মুখে সেই বিজয়ী হাসি। ওরে বাবা, ম্যাডাম তো দেখি চাবি খুঁজতে গিয়ে দরজার লকটাই ভেঙে ফেলবেন। সরেন তো, এই বাচ্চা ছেলের হাতের জাদু দেখেন। শারমিন এক ঝটকায় ফারহানের হাত সরিয়ে দিল। ফারহান, আপনি আমার বাসার সামনে কি করছেন? আর এই আইসক্রিম নিয়ে কার বাসায় ঢুকছেন? একদম সীমা অতিক্রম করবেন না। ফারহান শারমিনের খুব কাছে ঝুঁকে এসে একদম চোখের মনি বরাবর তাকিয়ে বলল, সীমা, ওটা তো আমি ক্লাস 2তেই পার করে আসছি ম্যাডাম। এই আইসক্রিম আপনার জন্য না, আপনার একাকিত্বের জন্য। আর শোনেন, চাবিটা আপনার ব্যাগের চেইনের ভেতরে আটকে আছে। অন্ধ নাকি আপনি? শারমিন ব্যাগ চেক করে চাবিটা পেলেন, আরো লজ্জিত হয়ে বলেন, আপনি আমার ব্যাগের দিকে নজর দিচ্ছেন কেন? আর আপনি কি জানেন জুনিয়র হয়ে সিনিয়রের সাথে এইভাবে কথা বলা এক ধরনের ক্রাইম? ফারহান হঠাৎ শারমিনের হাতটা চেপে ধরলো এবং ওনাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আইসক্রিমের বক্সটা একপাশে রেখে অন্য হাত দিয়ে শারমিনের চিবুকটা উঁচিয়ে ধরলো। শারমিন আঁতকে ওঠে। ছাড়ো, কি করছো এসব? কে তুমি? ছাড়ো তোমার হাত। মানুষ দেখলে কি ভাববে? ভাববে প্রেমিক তার সুন্দরী ম্যাডামকে আদর করছে। আপনার গায়ের পারফিউমের স্মেলটা যা মারাত্মক না, একদম মাতাল করে দেয়। মন চাচ্ছে এই করিডোরে আপনাকে পাজা কোলা করে কোলে তুলে নাচতে শুরু করি। শারমিন তীব্র ঘৃণায় ফারহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাউ ডিসগাস্টিং ফেলো! আপনার কি কোনো মা বোন নেই? লজ্জা করে না একজন ডিভোর্সি মহিলার সাথে এইভাবে অসভ্যতা করতে? আপনি কি ভাবছেন আমি সহজলভ্য? ফারহান মুচকে হেসে পকেটে হাত দিল। ডিভোর্সি? ওটা তো একটা কাগজ ম্যাডাম। আমার চোখে আপনি শুধুই এক দুর্ধর্ষ সুন্দরী অপ্সরা, যাকে বশ করা আমার জীবনের মিশন। আর অসভ্যতা, এটা তো ট্রেলার, মেইন সিনেমা তো এখনো বাকি। শারমিন কোনো মতে ঘরে ঢুকে দরজা লক করে দিলেন। ওনার হার্টবিট প্রচন্ড জোরে চলছে, রাগে ওনার গা কাঁপছে। ঠিক আধা ঘন্টা পর কলিং বেল বেজে উঠল। শারমিন ভাবলেন ফারহান বোধহয় আবার বিরক্ত করতে এসেছে। দরজা খুলেই ওনার মুখ শুকিয়ে গেল। সামনে ফারহানের বাবা সোহেল সাহেব, মা রেহানা বেগম আর ফারহানের দাদু, হাতে মিষ্টির প্যাকেট, আর পিছনে ফারহান দাঁড়িয়ে জিভ ভ্যাঙ্কাচ্ছে। মা, শারমিন কেমন আছো? আমরা তো পাশের ফ্ল্যাটে এসেছি, ভাবলাম প্রতিবেশী হিসেবে একটু পরিচিত হয়ে আসি।
আমার ছেলে ফারহান তো তোমারই কলেজের স্টুডেন্ট, ওই বলল তোমার কথা। শারমিন কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে বলে। ও আসুন, ভেতরে আসুন, আমি আসলে একটু টায়ার্ড। ড্রয়িং রুমে সবাই বসলো। ফারহান একদম সোফায় শারমিনের গা ঘেঁষে বসলো। শারমিন অস্বস্তিতে সরে যেতে চাইলেন, কিন্তু ফারহান ওনার শাড়ির আঁচলটা আলতো করে নিজের হাতের নিচে চাপা দিয়ে রাখলো, যাতে শারমিন উঠতে না পারেন। দাদু চশমা ঠিক করে বলে। ওরে ফারহান, ম্যাডাম তো মাশাল্লাহ হুরপড়ি, ওনার ডিজাইন করা ঘরগুলো তো চমৎকার। শারমিন মা, আমার এই পাদর নাতনিটা তোমার কলেজে খুব জ্বালায় নাকি? শারমিন রাগের চোটে ফারহানের দিকে তাকিয়ে বলে। জি দাদু, আপনার নাতি আদব কায়দা একদমই জানে না, ক্লাসে ও খুব ডিস্টার্ব করে। আমি ভাবছি ওকে প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। ফারহান সবার সামনে হঠাৎ শারমিনের হাতে চিমটি কেটে। আরে না দাদু, ম্যাডাম তো আমাকে খুব আদর করেন। কালকেও তো ছাদে আমাকে ডেকে নিয়ে অনেক কথা বললেন, তাই না ম্যাডাম? শারমিন চোখ বড় বড় করে। ফারহান, তুমি মিথ্যা বলছো কেন? আমি তোমাকে ছাদে রেখেছি? আরে ঠিক আছে ঠিক আছে, ফারহান একটু চঞ্চল। শারমিন মা, তুমি কিছু মনে করো না, ও তোমাকে বোন বা ম্যাডাম হিসেবে খুব শ্রদ্ধা করে। ফারহান বিড়বিড় করে শারমিনের কানে। শ্রদ্ধা? ধুর, শ্রদ্ধা করার জন্য তো হুজুর আছে। আমি তো আপনাকে জয় করতে আসছি সুন্দরী। নাস্তা খাওয়ার সময় জঘন্য কাণ্ড ঘটলো। ফারহান টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে শারমিনের পায়ে সুরসুরি দিতে শুরু করলো। শারমিন গরম চা হাতে নিয়ে বসেছিলেন, ওনার পা সরানোর জায়গা নেই। ওনার মুখে এখন কালবৈশাখী ঝড় বইছে। ফারহান, তোমার পা সরাও, আমি শুধু এখন সবার সামনে চিৎকার করব। ফারহান একদম স্বাভাবিক মুখে মিষ্টি চিবোতে চিবোতে বলে। ম্যাডাম, মিষ্টিটা খুব দারুণ, আপনি একটা মুখে দিন তো। এই যে, আমার হাত থেকেই নিন। ফারহান একটা রসগোল্লা নিয়ে সরাসরি শারমিনের মুখের সামনে ধরলো। শারমিনের বাবা মা, যারা এখন গ্রামে থাকেন কিন্তু ভিডিও কলে ছিলেন, স্ক্রিনে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। শারমিন মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে ফারহানের হাত থেকে মিষ্টিটা খেলেন। ফারহান সুযোগ বুঝে ওনার ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে একটু মুছে দিয়ে বলল। মিষ্টির চেয়েও আপনার রাগটা বেশি মিষ্টি। শারমিন রাগে ফেটে পড়ছিলেন। সবাই চলে যাওয়ার পর তিনি ফারহানকে দরজার আড়ালে টেনে নিয়ে গেলেন। আমি কিন্তু এখন সবার সামনে চিৎকার করব। ফারহান, এটাই শেষবার। আমার ফ্যামিলির সামনে বা আমার ফ্ল্যাটে আর কোনো দিন পা রাখবে না। আমি তোমাকে ঘেন্না করি, তোমার মতো নোংরা মানসিকতার ছেলে আমি জীবনে দেখিনি। ফারহান দেওয়ালে হাত রেখে শারমিনকে ঘিরে ফেলল। ঘৃণা করুন ম্যাডাম, আরও ঘৃণা করুন। ঘৃণার আগুন থেকেই তো প্রেমের ফুল ফোটে। কাল কলেজে দেখা হবে, আপনার লাল শাড়িটা পরবেন কিন্তু, আমার খুব প্রিয়। ফারহান শীষ দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। শারমিন সোফায় ধপাস করে বসে পড়লেন। ওনার শান্ত একাকী জীবনে এই জুনিয়র ফারহান এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। না আছে ভালোবাসা, না আছে মায়া, আছে শুধু ফারহানের জোরপূর্বক রোম্যান্স আর শারমিনের অসহ্য বিরক্তি। সকালের কড়া রোদ বনানীর অ্যাপার্টমেন্টের জানালায় আছড়ে পড়ছে। শারমিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ ঠিক করছেন। কাল রাতের সেই অপমানের কথা মনে পড়লে ওনার গায়ের রক্ত এখনো হিম হয়ে যাচ্ছে। ফারহানের মতো একটা পিচ্ছি ছেলে ওনার পায়ের পাতায় স্পর্শ করার সাহস পায় কোত্থেকে? শারমিন আজ একটা গাঢ় নীল রঙের ফর্মাল কামিজ পরেছেন। চোখে চশমাটা একটু টেনে নিলেন যাতে ওনার গাম্ভীর্য আরো ফুটে ওঠে। মনে মনে শপথ নিলেন আজ কলেজে ফারহান যদি একটা শব্দও করে তবে তাকে সোজা সাসপেন্ড করার ব্যবস্থা করবেন। শারমিন নিজের গাড়ি স্টার্ট দিয়ে কলেজের গেটে পৌঁছতেই দেখলেন একদল স্টুডেন্ট জটলা পাকিয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে ফারহান, ওনার হাতে একটা গিটার আর পরনে কলেজের ইউনিফর্ম থাকলেও বোতামগুলো খোলা। শারমিন গাড়ি থেকে নামতেই ফারহান গিটারের তারে একটা ঝংকার তুলল। গুড মর্নিং ডার্লিং ম্যাডাম, আজ নীলপরীর মতো লাগছে আপনাকে। নীল রঙে তো বিষ থাকে, আপনার মনেও কি আজ বিষ জমে আছে আমার জন্য? ফারহান, লিমিট ক্রস করবেন না। স্টুডেন্টদের সামনে এসব কি হচ্ছে? নিজের ক্লাসে যান, নইলে এক্ষুনি আপনাকে গার্ড দিয়ে বের করে দেব। ফারহান গিলটি হাসিতে এক পা এগিয়ে এলো। বের করে দেবেন? ওরে বাবা, ম্যাডামের হুকুম তো শিরোধার্য, কিন্তু আগে এই নীল অপ্সরার একটু প্রশংসা তো করে নেই। ছেলেরা, দেখছিস তো, আমাদের ম্যাডাম যদি একবার হাসেন তবে পুরো কলেজের রেজাল্ট গোল্ডেন A+ হয়ে যাবে।
ফারহান গিলটি হাসিতে এক পা এগিয়ে এলো। আশেপাশের স্টুডেন্টরা ফিসফিস করে হাসতে লাগলো। শারমিন অপমানে নীল হয়ে দ্রুত নিজের চেম্বারের দিকে হাঁটতে লাগলেন। ওনার পিছু পিছু ফারহানও করিডোরে ঢুকে পড়ল। করিডোরটা তখন একদম ফাঁকা। শারমিন নিজের রুমের দরজায় চাবি দিতেই ফারহান পেছন থেকে ওনার কোমরে হাত দিয়ে একদম দেওয়ালের সাথে চেপে ধরলো। উফ, ছাড়ো, কি করছো এসব? কে তুমি? সরাও তোমার হাত। ক্লাসের ভেতরে কি তোমার লজ্জা নেই? কেউ দেখে ফেললে আমার সম্মান কোথায় থাকবে? ফারহান শারমিনের কানের লতিতে ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে, সম্মান? ওটা তো আপনার গাম্ভীর্যের আড়ালে চাপা পড়ে আছে। আমি তো আপনার ভেতরের সেই মানবীকে খুঁজছি যে 3 বছর ধরে পাথর হয়ে আছে। সরাবো না হাত, বরং মন চাচ্ছে এই নরম কোমরটা জড়িয়ে ধরে আপনাকে কলেজের ছাদের দিকে নিয়ে যাই। কি যাবেন নাকি আমার সাথে মেঘের দেশে? শারমিন তীব্র ঘৃণায় ফারহানের হাত সরিয়ে দিয়ে এক চর বসিয়ে দিলেন ওর গালে। স্টপ ইট! আপনি একটা জানোয়ার। আপনার মতো জুনিয়র স্টুডেন্ট আমার পায়ের যোগ্যও না। আমার ডিভোর্স হয়েছে বলে কি আপনি ভাবছেন আমি আপনার কামনার বস্তু? গেট আউট! আমার চোখের সামনে থেকে এখনই দূর হন। ফারহান গালে হাত দিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর এক পৈশাচিক হাসি দিয়ে ওনার লাল হয়ে যাওয়া গালটা নিজেই ঘষল। ওর চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের জেদ কাজ করছে। চটটা বেশ জোরেই লেগেছে ম্যাডাম, কিন্তু এই ব্যথাই আমাকে আরও পাগল করে দিচ্ছে। ঘৃণা যত বেশি হবে আদরের তীব্রতাও তত বাড়বে। মনে রাখবেন শারমিন, আপনি আমার শিকার। আজ লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, মিস করবেন না যেন। শারমিন নিজের রুমে ঢুকে দরজা লক করে কাঁপতে লাগলেন। ওনার কান্না পাচ্ছে না, বরং এক ধরনের বিতৃষ্ণা হচ্ছে নিজের ওপর। কেন তিনি এই আপদকে থামাতে পারছেন না? কিছুক্ষণ পর ওনার বান্ধবী এবং সহকর্মী তন্নি ম্যাডাম ওকে রুমে ঢুকলেন। তন্নি শারমিনের ফ্যাকাশে মুখ দেখে অবাক হলেন। কি রে শারমিন, তোর কি শরীর খারাপ? আর ওই ফারহান ছেলেটা তোকে নিয়ে ক্যান্টিনে কি সব বলছে শুনলাম। সবাই তো হাসাহাসি করছে। তন্নি, এই ছেলেটা একটা সাইকো। ও আমাকে প্রতিটা মুহূর্তে টর্চার করছে। আমি বুঝতে পারছি না ওকে কিভাবে হ্যান্ডেল করব। ও আমাকে সবার সামনে অপমান করছে। তন্নি একটু রহস্যময় হেসে বলে, অপমান নাকি অন্য কিছু? শোন, ছেলেটা কিন্তু দেখতে জবরদস্ত, আর বয়সের পার্থক্য তো এখনকার যুগে কোনো ব্যাপার না। তুই কি একটু বেশি সিরিয়াসলি নিচ্ছিস? তুমি ওর পক্ষ নিচ্ছ? ও আমার স্টুডেন্ট তন্নি, আর ও ছোট লোক। ও জানে না কিভাবে একজন মহিলার সাথে কথা বলতে হয়। আমি আজই প্রিন্সিপালকে লিখিত অভিযোগ দেব। লাঞ্চ ব্রেকের ঘন্টা পড়ল। শারমিন ইচ্ছে করেই ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন না, কিন্তু তন্নি ওনাকে জোর করে নিয়ে গেল। ক্যান্টিনে ঢুকতেই দেখলেন সব টেবিল সাজানো, মাঝখানের বড় টেবিলটা খালি রাখা হয়েছে। শারমিন বসতেই ফারহান একটা মাইক্রোফোন হাতে মঞ্চের মতো জায়গায় উঠে দাঁড়ালো। অ্যাটেনশন প্লিজ। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবথেকে কঠোর এবং সবথেকে সুন্দরী লেকচারার শারমিন ম্যাডাম। ওনাকে একটা ট্রিট দেওয়া আমার দায়িত্ব। রিক্সা মামা, নিয়ে আসুন মাল সামান। সবাই অবাক হয়ে দেখলো কলেজের গেটের রিক্সাওয়ালা কাশিম মামা এক বিশাল তোড়া লাল গোলাপ নিয়ে ক্যান্টিনে ঢুকছে। ফারহান সেই ফুলগুলো নিয়ে শারমিনের টেবিলের সামনে এলো। সে হাঁটু গেড়ে শারমিনের সামনে বসে পড়ল, সবার সামনে। ম্যাডাম, আপনার নীল রঙের সাথে এই লাল গোলাপগুলো একদম মানাবে না, কিন্তু আমার হৃদয় রক্ত দিয়ে রাঙানো এই ভালোবাসা আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি যতই ঘৃণা করুন, আমি আপনার ছায়া হয়ে থাকব। এই নিন ফুল। সবার সামনে স্বীকার করুন যে আপনি আমাকে একটু হলেও ঘৃণা করতে ভয় পান। শারমিন উঠে দাঁড়িয়ে ডাকে চিৎকার করে, ফারহান, দিস ইজ টু মাচ। আপনি কি ভাবছেন এটা কোনো সিনেমা? কাশেম মামা, এই ফুল ডাস্টবিনে ফেলে দিন। আর ফারহান, আপনি এক্ষুনি আমার রুমের সামনে আসবেন। আপনার বাবা মাকে এক্ষুনি ক্লাসে ডাকা হচ্ছে। ফারহান ফুলগুলো শারমিনের কোলের ওপর জোর করে ফেলে দিয়ে বলল, ডাকেন আব্বাকে। উনি তো জানেন ওনার ছেলে যা চায় তা আদায় করেই ছাড়ে। আর শোনেন ম্যাডাম, আপনার এই রাগী চেহারা দেখলে আমার আরও বেশি রোম্যান্স করতে ইচ্ছে করে। ক্যান্টিনে সবাই আছে বলে বেঁচে গেলেন, একা পেলে কিন্তু আজ অন্য কিছু হতো।
শারমিন ফুলগুলো মেঝেতে আছাড় দিয়ে পিষে ফেলে গটগট করে বেরিয়ে গেলেন। ক্যান্টিনের স্টুডেন্টরা তখন হৈহুল্লোড় করছে। ফারহান মেঝের পিষ্ট হওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে হাসলো। ওর কোনো অনুভূতি নেই যে শারমিন কতটা আঘাত পাচ্ছেন। ওর লক্ষ্য কেবল শারমিনের সেই পাথুরে মনটাকে চূর্ণ বিচূর্ণ করা। শারমিন নিজের রুমে গিয়ে কল করে ফারহানের বাবাকে সব জানালেন। সোহেল সাহেব লজ্জিত হয়ে মাপ চাইলেন এবং বললেন তিনি রাতেই ফারহানকে নিয়ে শারমিনের বাসায় আসছেন। শারমিন মনে মনে ভাবলেন আজই এই উপদ্রবের শেষ দেখে ছাড়বেন, কিন্তু ফারহান কি এত সহজে দমে যাওয়ার পাত্র? সন্ধ্যার আকাশটা আজ মনানির ওপরে কেমন যেন গুমোট হয়ে আছে। শারমিন নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমে পায়চারি করছেন। ওনার পরনে একটা সাধারণ সুতির থ্রি পিস, কিন্তু রাগে ওনার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। ওনার হাতে কলেজের সেই কমপ্লেন লেটারটা, যেটা তিনি আজ সোহেল সাহেব অর্থাৎ ফারহানের বাবার হাতে ধরিয়ে দেবেন বলে ঠিক করেছেন। ঠিক রাত 8টায় কলিং বেল বাজলো। শারমিন সজোরে দরজা খুললেন। সামনে সোহেল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, পাশে রেহানা বেগম, আর তাদের পেছনে ফারহান। আজ ওর পরনে একটা পাড়াতো মাস্তানের মতো হাফ হাতা শার্ট, চোখে মুখে সেই চিরচেনা শয়তানি হাসি। গুড ইভিনিং ম্যাডাম। আজ তো দেখি ড্রয়িং রুমে বিশ্বযুদ্ধের আয়োজন করে রাখছেন। লাল কার্পেট বিছাইতেন, আমি তো আপনার স্পেশাল গেস্ট। শারমিন সোহেল সাহেবকে উদ্দেশ্য করে বলল, সোহেল সাহেব ভেতরে আসুন, আর আপনার এই গুন্ডা ছেলেকে বলুন গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে। আমার ড্রয়িং রুমের বাতাস ও মা শারমিন, আমি সত্যিই লজ্জিত। ফারহান আজ কলেজে যা করেছে তা ক্ষমার অযোগ্য। ফারহান, ভেতরে আয়, আর ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চা। ফারহান সোফায় ধপাস করে বসে পড়ে পা নাচাতে নাচাতে বলল, পায়ে ধরবো? ওরে বাবা, ম্যাডামের পা তো অনেক উঁচুতে, আমার হাত পৌঁছাবে না। আর মাপ চাওয়ার কি আছে? আমি তো ওনাকে ফুল দিয়েছি, বোমা তো দেইনি। আব্বা, তুমি কি জানো ম্যাডাম ওই ফুলগুলো কেমন করে লাথি দিয়ে পিষে ফেলেছেন? একদম ডাইনোসর স্টাইলে। অসভ্য এবং বিকারগ্রস্ত ছেলে। সোহেল সাহেব, দেখুন আপনার ছেলের নমুনা। ও আমাকে সবার সামনে অপমান করেছে, করিডোরে আমার গায়ে হাত দিয়েছে। আমি যদি আজই থানায় ডায়েরি করি তবে ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মা শারমিন, মেরো না বাবা, ও ছোট মানুষ, মাথা গরম করে ফেলেছে। ওদের তোমাকে খুব পছন্দ করে। পছন্দ? এটাকে পছন্দ বলে? এটাকে হ্যারাসমেন্ট বলে চাচি। ও আমার স্টুডেন্ট, আমার জুনিয়র। ও সাহস কি করে আমার কোমরে? উফ, ছাড়ো, কি করছো এসব? এই কথাগুলো আমাকে বারবার বলতে হচ্ছে কেন? ফারহান হঠাৎ উঠে দাঁড়িয়ে শারমিনের একদম সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ালো। হ্যারাসমেন্ট? ম্যাডাম, আপনার যদি সাহস থাকে তবে সবার সামনে সত্যিটা বলেন তো। আমি যখন আপনাকে দেয়ালের সাথে চেপে ধরছিলাম তখন কি আপনার একটু ভালো লাগেনি? আপনার চোখ তো অন্য কথা বলছিল। শারমিন প্রচন্ড জোরে এক চড় মারতে গেলেন, কিন্তু ফারহান মাঝপথেই ওনার কবজি চেপে ধরলো। আপনি আপনি আমার হাত ছাড়ুন। সোহেল সাহেব দেখছেন ও সবার সামনে কি করছে। ফারহান হাতের মুঠো আরো শক্ত করে শারমিনের কানের কাছে মুখ নিয়ে বলে, হাত সরাবো না ম্যাডাম। আপনি যতবার চর মারবেন আমি ততবার আপনার আরও কাছে আসব। আব্বা, তোমরা যাও তো, আমি ম্যাডামের সাথে একটু প্রাইভেট মিটিং করি। ওনার রাগ না কমালে তো উনি ডিনার করাবেন না। ফারহান, এই মুহূর্তে হাত ছাড়। তুই কি পাগল হয়ে গেছিস? ফারহান হাসতে হাসতে হাত ছাড়লো। পাগল তো অনেক আগেই হয়েছে আব্বা। এই ম্যাডাম যখন ক্লাসে গম্ভীর হয়ে চশমা ঠিক করেন তখনই আমার হার্ট ফেল হওয়ার অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, রাগ কমানোর জন্য আমি আজ আপনাদের সবাইকে শরবত বানিয়ে খাওয়াবো। ম্যাডাম, রান্নাঘর কোন দিকে? আমি জানি আপনি আমাকে রান্নাঘরে একা পেলে হয়তো খুন্তি দিয়ে মারবেন, কিন্তু আমি রিস্ক নিতে রাজি। ফারহান গটগট করে রান্নাঘরে ঢুকে গেল। শারমিন সোফায় বসে ফুঁসছেন। সোহেল সাহেব আর রেহানা বেগম ওনাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু 5 মিনিট পরেই রান্নাঘর থেকে একটা বিকট শব্দ এলো ঝনঝন করে। শারমিনের প্রিয় ক্রিস্টালের গ্লাসগুলো ভেঙে তছনছ। শারমিন এক দৌড়ে রান্নাঘরে গেলেন। ফারহান, আমার দামি গ্লাসগুলো ভেঙে ফেললে তুমি? তুমি কি আমার জীবনটা ছারখার করতে এসেছো? ফারহান মেঝেতে ভাঙা কাচের ওপর দাঁড়িয়ে নির্বিকার মুখে বলল, আরে ম্যাডাম, কাজ ভাঙলে নাকি কপাল খোলে? আপনার কপাল তো অনেক দিন ধরে বন্ধ, তাই একটু ব্রেক করে দিলাম। আর এই যে আপনার শরবত, আমি এতে প্রচুর নিম পাতা আর লঙ্কা মিশিয়েছি। আপনার মেজাজ তো তেতো, তাই তেতো জিনিসই আপনার জন্য বেস্ট। খান তো এক চুমুক।
ফারহান জোর করে এক গ্লাস সবুজ রঙের বিভৎস শরবত শারমিনের মুখের সামনে ধরল। উফ ছাড়ো, কি কর, আমি খাবো না এই বিষ। শারমিন গ্লাসটা সরাতে চাইলেন, কিন্তু ফারহান ওনার ঘাড়ের কাছে হাত দিয়ে মুখটা চেপে ধরল। ফারহান জোর করে এক ঢোক শরবত শারমিনের মুখে ঢুকিয়ে দিয়ে বলে, বিষ না ম্যাডাম, অমৃত। আপনি তো সারাদিন সবাইকে বিষ বাক্য শোনান, আজ একটু নিজের তিতকুটে স্বভাবের স্বাদ নিন। আব্বা দেখো ম্যাডাম কেমন সুন্দর করে শরবত খাচ্ছেন। শারমিন বমি করতে করতে বেসিনের দিকে দৌড়ালেন। ওনার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ফারহান হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলো। সোহেল সাহেব আর রেহানা বেগম ছেলের কাণ্ড দেখে মাথায় হাত দিয়ে বসে আছেন। ওনারা বুঝলেন ফারহানকে এখানে আনা মানে শারমিনের ঘরটাকে রণক্ষেত্র বানানো। চলেন গো, আজ যাই। ফারহানকে নিয়ে বাসায় গিয়ে আজ ওর পিঠের চামড়া তুলবো। শারমিন মা, আমাদের মাফ করে দাও, আমরা কাল আবার আসবো। ফারহান দরজা দিয়ে বের হতে হতে ফিরে তাকিয়ে বলল, কাল কেন মা? কাল তো আমি ম্যাডামের সাথে রিকশায় কলেজে যাব। কাশেম মামাকে বলে রেখেছি ম্যাডাম কাল সকালে আপনার গেটের সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকবো। রেডি থাকেন, কিন্তু ওই তেতো শরবতের স্বাদটা মনে রাখবেন, ওটাই আমাদের রোমান্সের প্রথম কিস্তি। ফারহান সপরিবারে চলে যাওয়ার পর শারমিন ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়লেন। রান্নাঘরটা রণক্ষেত্র হয়ে আছে। ওনার দামি গ্লাসগুলো গুঁড়ো হয়ে আছে মেঝের ধুলোয়। শারমিনের মনে হলো তিনি কোনো মানুষ নয়, বরং এক আদিম জানোয়ারের পাল্লায় পড়েছেন, যার কাছে কোনো নিয়ম নেই, কোনো সম্মান নেই, আছে শুধু জোর করে নিজের উপস্থিতি জানান দেওয়ার এক পৈশাচিক জেদ। ফারহান, আমি তোমাকে ধ্বংস করে দেব। তুমি যদি ঘূর্ণিঝড় হও তবে আমি সেই পাহাড় যা তোমাকে ঘুরিয়ে দেবে। গত রাতের সেই তেতো শরবতের স্বাদ যেন শারমিনের গলায় এখনো লেগে আছে। ড্রয়িং রুমের ভাঙা কাচের টুকরোগুলো সরাতে গিয়ে ওনার আঙ্গুল কেটে রক্ত বেরিয়েছে। আর সেই রক্তের দিকে তাকিয়ে শারমিনের শুধু ফারহানের ওই হাসি মাখা নিষ্ঠুর মুখটা মনে পড়ছিল। আজ কলেজে আর্কিটেকচারাল ডিজাইনারের সারপ্রাইজ টেস্ট। শারমিন ঠিক করেছেন আজ ফারহানকে এমন এক কঠিন প্রশ্নে আটকাবেন যে ও খাতা সাদা রেখে হল থেকে বের হতে বাধ্য হবে। পড়াশোনায় ফারহান মেধাবী হলেও ওর মন থাকে গিটার আর শারমিনের পিছু নেওয়ায়। আজ শারমিন ওনার শিক্ষিকা সত্তার পুরো তেজ দেখাবেন। কলেজে পৌঁছে শারমিন দেখলেন করিডোরে ফারহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওনার হাতে গিটার নেই, বদলে একটা লাল গোলাপের পাপড়ি ছিঁড়েও বাতাসে উড়াচ্ছে। শারমিনকে দেখেই ও সোজা হয়ে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাডাম। কালকের ওই তেতো শরবতের পর আজ কি মিষ্টি কোনো হাসি উপহার পাবো, নাকি আজকেও ওই হিটলারি চশমাটা পরে আমার কলিজায় গুলি করবেন? আজ আপনার সব শয়তানি বের হবে। ক্লাসে যান, আজ আপনাদের সারপ্রাইজ টেস্ট। আজ যদি আপনি ফোন করেন তাহলে আমি আপনার প্রমোশন আটকে দেব। ফারহান এক পা বাড়িয়ে শারমিনের পথ আগলে ধরে। প্রমোশন আটকে দেবেন? ওরে বাবা, তাহলে তো আমি আপনার ক্লাসেই বারবার ফিরে আসব। ফেল করাটাই তো আমার জন্য লাভ। আপনি যত বছর এই কলেজে থাকবেন আমি তত বছর আপনার সামনে ফার্স্ট বেঞ্চে বসে আপনার ওই রাগী মুখটা দেখব। কি রাজি তো? শারমিন ফারহানকে পাশ কাটিয়ে চলে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন। অসভ্যতা করবেন না ফারহান, সরাবেন না হাত। আমি কি গার্ড ডাকবো? ফারহান হঠাৎ শারমিনের কপালে থাকা টিপটা আঙ্গুল দিয়ে একটু ঠিক করে দিয়ে বলে, টিপটা একটু বাঁকা হয়েছিল ম্যাডাম, সরালাম হাত। যান পরীক্ষার হলে, আপনার ওই মরণবাণ নিয়ে অপেক্ষা করেন, আমি আসছি। পরীক্ষার হলে পেন পতন নীরবতা। শারমিন গম্ভীর মুখে গার্ড দিচ্ছেন। ফারহান মাঝখানের সারিতে বসে খাতার ওপর পেন ঘষছে না, বরং ও এক দৃষ্টিতে শারমিনের দিকে তাকিয়ে আছে। শারমিন যতবার ওনার দিকে তাকাচ্ছেন ফারহান ততবার একটা চোখের ইশারা করছেন। শারমিন বিরক্ত হয়ে ওনার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন। ফারহান, খাতায় কিছু লিখছেন না কেন? সবার না আপনার খাতা, আমি কি আপনাকে হল থেকে বের করে দেব? ফারহান নিচু স্বরে, যাতে অন্য কেউ না শুনে বলে, লিখছি তো ম্যাডাম, তবে ডিজাইনের বদলে আপনার চোখের মনির ব্যাসার্ধ মাপছি। ওটা কি কম্পাস দিয়ে মাপা যায়, নাকি ঠোঁটের স্পর্শ লাগে? শারমিন রাগে ফর্সা মুখটা লাল হয়ে গেল। স্টপ ইট, আপনি জাস্ট একটা জানোয়ার। লিখুন, নইলে এক্ষুনি খাতা কেড়ে নেব। আজব, লিখলে লিখবো, না লিখলে নাই। আপনি তার জন্য এমন করতে পারেন না। ঠিক 10 মিনিট পর ফারহান হাত তুলল। শারমিন খাতা নিতে আসতেই ফারহান খাতার নিচে লুকানো একটা ছোট্ট চিরকুট শারমিনের হাতে গুজে দিল। শারমিন চমকে উঠে চিরকুটটা সরিয়ে নিতে চাইলেন, কিন্তু ফারহান ওনার আঙ্গুলগুলো খাতার নিচেই চেপে ধরল। ছাড়ো, কি করছো?
কেউ দেখছে না ম্যাডাম, চিরকুটটা পড়েন, আপনার জন্য স্পেশাল টিপস আছে। আর হাতটা ছাড়বো কেন? আপনার হাতটা তো বরফের মতো ঠান্ডা, একটু গরম করে দিচ্ছি। শারমিন হ্যাঁচকা টানে হাত ছাড়িয়ে নিলেন। ওনার হাত কাঁপছে। চিরকুটটা পকেটে ভরে তিনি দ্রুত নিজের চেয়ারে গিয়ে বসলেন। পরীক্ষা শেষ হওয়ার পর সবাই যখন হল থেকে বেরিয়ে গেল, শারমিন কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুললেন। তাতে লেখা, ম্যাডাম, আজ বিকেলে রিক্সা করে বাড়ি ফিরবেন না? আমি আপনার গেটে অপেক্ষা করব। যদি না আসেন তবে আমি মাঝ রাস্তায় বাইক থামিয়ে এমন হাঙ্গামা করব যে কালকের খবরের কাগজে আপনার ছবি উঠবে। ইতি, আপনার আজীবনের চম, ফারহান। বিকেলে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। শারমিন চাইলেন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যেতে, কিন্তু গেটের কাছে যেতেই দেখলেন ফারহান ওনার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ও ভিজে এক শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে। শারমিন গাড়ি থামাতে বাধ্য হলেন। জানালা নামিয়ে বললেন, ফারহান, আপনি পাগল হয়ে গেছেন? এই বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? বাড়ি যান। ফারহান বাইক থেকে নেমে সরাসরি শারমিনের গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। একা যেতে পারবো না ম্যাডাম, বৃষ্টির দিনে ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে। আপনি বরং পেছনের সিটে গিয়ে বসেন, আমি ড্রাইভ করি। ফারহান, বের হন আমার গাড়ি থেকে। আপনি আমার প্রাইভেসি নষ্ট করছেন। আমি পুলিশ ডাকবো। ফারহান হঠাৎ গাড়ির ভেতরে ঢুকেই গাড়িটা চালাতে শুরু করলো। শারমিন চিৎকার করলেও থামলো না। এরপর একটা জঙ্গলের কাছে গিয়ে গাড়ি থামালো, আর এরপর আলো নিভিয়ে শারমিনের খুব কাছে চলে এলো। বৃষ্টির ছাট ওনার চুলে লেগে আছে। ও শারমিনের দুই কাঁধ শক্ত করে ধরলো। উফ, ছাড়ো, কি করছো এসব? সরাবেন না হাত, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনার দম বন্ধ হয়ে আসছে? আর আমার যে বুক ফেটে যাচ্ছে আপনাকে এই গম্ভীর আবরণে বন্দি থাকতে দেখে। 3 বছর ধরে আপনি কারো স্পর্শ পাননি বলে কি আপনি পাথর হয়ে গেছেন? আজ এই বৃষ্টির রাতে আপনার এইসব অহংকার আমি ধুয়ে দেব। ফারহান হঠাৎ শারমিনের ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে এলো। শারমিন সর্বশক্তি দিয়ে ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ফারহানের শরীরের শক্তির কাছে তিনি অসহায়। ফারহান ওনার কানে আলতো করে কামড় দিল। শারমিনের শরীরটা শিউরে উঠল, কিন্তু পরক্ষণেই ওনার চোখে জল চলে এলো। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের জেদ। ফারহান, আপনি আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো শুধু শান্তিতে থাকতে চেয়েছি। ফারহান একটু থেমে শারমিনের চোখের জল আঙ্গুল দিয়ে মুছে দিল। শান্তিতে থাকতে দেব না ম্যাডাম, অশান্তি জীবনের আসল নাম। আপনি ঘৃণা করেন আমাকে, করেন, কিন্তু আজ আপনাকে আমার সাথে রিকশায় ভিজতে হবে। এই গাড়ি এখানে পড়ে থাকুক। ফারহান জোর করে শারমিনকে গাড়ি থেকে বের করে আনলো। রিক্সা মামা কাশিম আগে থেকেই দাঁড়িয়ে ছিল। ফারহান শারমিনকে রিক্সায় বসিয়ে ওনার ওপরে একটা বিশাল ছাতা ধরলো। বৃষ্টি পড়ছে অঝরে। শারমিন রিক্সার এক কোণে গুটিসুটি মেরে বসে আছেন। ওনার শরীর কাঁপছে। ফারহান ওনার কাঁধে হাত রেখে ওনাকে নিজের দিকে টেনে আনলো। রিক্সা মামা, জোরে চালান। ম্যাডামকে আজ পুরো বনানী শহর ভেজাতে হবে। ম্যাডাম, আপনার চশমাটা ভিজে গেছে, খুলে ফেলুন তো। আজ অন্ধ হয়ে আমার এই অসভ্যতা অনুভব করুন। শারমিন চশমাটা খুলে হাতে নিলেন। ওনার চোখে ঝাপসা অন্ধকার। রিক্সার চাকায় কাদার ছাঁট লাগছে ওনার দামি শাড়িতে। ফারহান ওনার কানের কাছে গুনগুন করে গান গাইছে। শারমিন বুঝতে পারছেন এই জুনিয়র ছেলেটা ওনার জীবনের সব নিয়ম কানুন ভেঙে তছনছ করে দিচ্ছে। না আছে মুক্তি, না আছে নিস্তার। ফারহানের এই জোরপূর্বক রোম্যান্স এখন ওনার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির সেই ভেজা রাত শারমিনের শরীরে বিশ্বের মতো কাজ করলো। সারা রাত রিক্সায় ভেজা আর ফারহানের সেই উন্মত্ত আচরণের ধকল সইতে পারল না ওনার শরীর। ভোরের আলো ফুটতেই শারমিন অনুভব করলেন ওনার কপাল আগুনের মতো পুড়ছে। অসহ্য মাথা ব্যথা আর জ্বরের ঘোরে তিনি বিছানায় এপাশ ওপাশ করছেন। বনানীর এই আলিশান ফ্ল্যাটে তিনি একদম একা। কাজের মেয়েটা আসেনি, আর ড্রয়িং রুমে এখনো পড়ে আছে সেই ভাঙা কাচের টুকরোগুলো, ফারহানের তাণ্ডবের স্মৃতি। শারমিন কাঁপা কাঁপা হাতে ফোনটা নিতে চাইলেন কাউকে ডাকার জন্য, কিন্তু ঠিক তখনই কলিং বেল বাজার কর্কশ শব্দ শোনা গেল। একবার, দুইবার, তিনবার, তারপর হঠাৎ নিস্তব্ধতা। শারমিন তা ভাবলেন হয়তো কেউ চলে গেছে, কিন্তু মিনিট দুয়েক পরেই ওনার বেডরুমের দরজা খোলার শব্দ হলো। শারমিন চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে দেখলেন ফারহান। ওনার হাতে একটা চাবির তোড়া আর একটা বড় টিফিন ক্যারিয়ার। ফারহান, আপনি এখানে কি করছেন?
আপনি এখানে কিভাবে? আমার বাসার ডুপ্লিকেট চাবি আপনি কই পেলেন? বের হন এক্ষুনি। ডুপ্লিকেট চাবি? ওটা তো আপনার ব্যাগের পকেট থেকে সরিয়েছিলাম কাল রিকশায় ঘোরার সময়। আপনি তো তখন রাগে আর জ্বরে কাঁপছিলেন, খেয়ালও করেননি। আর বের হব এই অবস্থায় আপনাকে ফেলে গেলে তো যমদূত এসে আপনার সাথে ডেট করবে, ওটা আমি হতে দেব না। শারমিন জোর করে উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন। ফারহান এক ঝটকায় ওনাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরলো। উফ, ছাড়ো, কি করছো এসব? সরাও তোমার হাত। আমার শরীর খুব খারাপ, আমাকে একা থাকতে দাও। তুমি কি আমাকে এই অবস্থায় রেহাই দেবে না? ফারহান শারমিনের তপ্ত কপালে নিজের হাত রাখলো। ওর স্পর্শে শারমিন শিউরে উঠলেন। রেহাই? ওটা আমার ডিকশনারিতে নেই ম্যাডাম। উফ, আপনার শরীর তো একদম তন্দুরি চিকেনের মতো পুড়ছে। হাত সরাবো না, বরং এই জ্বরের ঘোরে আপনাকে আমার সেবার অত্যাচারে অতিষ্ঠ করে তুলব। চুপচাপ শুয়ে থাকুন, নইলে কিন্তু আজ জবরদস্তি করে ওষুধ খাইয়ে দেব। ফারহান রান্নাঘরে গিয়ে পানি আনলো। ও একটা তোয়ালে ভিজিয়ে শারমিনের কপালে জলপট্টি দিতে শুরু করলো। শারমিন বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু ওনার শরীরে শক্তি নেই। ফারহান ওনার শাড়ির আঁচলটা সরিয়ে কাঁধের ওপর তোয়ালেটা রাখলো। আপনি কেন আমার সাথে এমন করছেন ফারহান? আমার সাথে এমন করছেন কেন ফারহান? আপনি কি চান আমি মারা যাই? আপনার এই জোরপূর্বক ভালোবাসা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি কি জানেন না সমাজের মানুষ আমাদের নিয়ে কি কথা বলবে? আমি আপনার টিচার। ফারহান হঠাৎ জলপট্টি দেওয়া থামিয়ে শারমিনের খুব কাছে মুখ নিয়ে এলো। ওর চোখে আজ এক অদ্ভুত কাঠিন্য। সমাজ? ওই লোকগুলো যারা আপনার ডিভোর্সের পর আড়ালে হাসাহাসি করে, তাদের ভয় পান আপনি? আর টিচার? ক্লাসরুমে আপনি আমার ম্যাডাম, কিন্তু এই 4 দেয়ালের ভেতর আপনি শুধুই আমার শারমিন। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু এই ঘৃণাই আমার নেশা। আজ এই জ্বরের ঘরে আপনি চাইলেও পালাতে পারবেন না। ফারহান টিফিন ক্যারিয়ার থেকে গরম স্যুপ বের করলো। ও একটা চামচে করে স্যুপ নিয়ে শারমিনের মুখের সামনে ধরলো। শারমিন মুখ ফিরিয়ে নিলেন। শারমিন, মুখ খুলুন। আপনি যদি ভালোই ভালোই না খান তবে আমি অন্য পদ্ধতি ব্যবহার করব। আপনি কি চান আমি স্যুপটা মুখে নিয়ে আপনার মুখে ট্রান্সফার করি? সেই রোমান্সটুকু কি সহ্য করতে পারবেন তো? শারমিন অপমানে আর লজ্জায় কুঁকড়ে গেলেন। তিনি বাধ্য হয়ে মুখ খুললেন। আপনি একটা জানোয়ার ফারহান। মানুষ আপনাকে শুধু ঘৃণা করবে। আপনার কি কোনো শিক্ষা নেই? সরাবেন না এই চামচ আমার সামনে থেকে। ফারহান এক চামচ স্যুপ খাইয়ে দিয়ে মুচকি হাসলো। শিক্ষা তো আপনিই দিচ্ছেন ম্যাডাম। আমি তো শিখছি কিভাবে একটা পাথরকে গলাতে হয়। আর জানোয়াররাই তো নিজের শিকারকে আগলে রাখে। স্যুপ খাওয়ানো শেষ হলে ফারহান শারমিনের পা দুটো টেনে নিজের কোলের ওপর রাখলো। ও ভিক্স বের করে শারমিনের পায়ে মালিশ করতে শুরু করলো। শারমিন পা সরিয়ে নিতে চাইলেন কিন্তু ফারহান ওনার গোড়ালি শক্ত করে চেপে ধরলো। উফ, ছাড়ো, কি করছো এসব? সরাও তোমার হাত আমার পা থেকে। ফারহান, আপনি সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কেউ দেখলে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। ফারহান পায়ের পাতায় আঙ্গুল দিয়ে সুরসুরি দিয়ে বলে, কেউ দেখবে না ম্যাডাম। দরজা আমি ভেতর থেকে লক করে দিয়েছি। আজ সারা রাত আমি এখানেই থাকবো। আপনার এই জ্বরের তাপ আমি নিজের শরীরে টেনে নেব। আপনি ঘুমানোর চেষ্টা করুন। আর শোনেন, ঘুমের ঘোরে যদি আমার নাম ধরে ডাকেন তবে কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। রাত গভীর হলো। ফারহান ল্যাম্পপোস্টের ম্লান আলোয় শারমিনের পাশে বসে রইল। শারমিন জ্বরের ঘোরে বিড়বিড় করছেন। ফারহান ওনার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, কপাল বারবার চুমু দিচ্ছে। শারমিন বাধা দিতে পারছেন না, কিন্তু ওনার অবচেতন মন এই অনধিকার প্রবেশে তীব্র চিৎকার করছে। পরের দিন সকালে শারমিনের জ্বর কিছুটা কমেছে। তিনি চোখ মেলে দেখলেন ফারহান ওনার পাশেই সোফায় ঘুমিয়ে আছে। ওনার ঘরটা গোছানো, টেবিলের উপর ওষুধের প্রেসক্রিপশন রাখা। শারমিন বুঝতে পারলেন ফারহান ওনাকে বাঁচিয়ে তুলেছে ঠিকই, কিন্তু ওনার আত্মসম্মানকেও প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করছে। এই জুনিয়র ফারহান ওনার জীবনের এমন এক আপদ যে সেবা দিয়েও ওনাকে অপমান করতে ছাড়ে না। সকালের মিষ্টি রোদ মনালির অ্যাপার্টমেন্টের ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকছে। শারমিনের শরীরের জ্বরটা একটু কমেছে, কিন্তু ম্যাজমেজে ভাবটা এখনো কাটেনি। তিনি কোনো মতে উঠে বসতেই দেখলেন ফারহান তখনও ওনার পায়ের কাছে সোফায় আয়েশ করে ঘুমিয়ে আছে। ওনার পরনে একটা ঢিলে ঢালা হাফ প্যান্ট আর গেঞ্জি, যেটা সম্ভবত শারমিনের আলমারি থেকে বের করা ওনার বাবার পুরনো কোনো কাপড়। শারমিন রাগে ফেটে পড়লেন। এই ছেলেটার স্পর্ধা দিন দিন আকাশ চুম্বি হচ্ছে। ফারহান, ফারহান উঠুন।
আপনি এখনো আমার বেডরুমে কি করছেন? আপনি কি চোর নাকি লম্পট? আমার বাবার কাপড় পরার সাহস আপনি কোথায় পেলেন? ফারহান চোখ ডলতে ডলতে হাই তুলল। ওরে বাবা, ম্যাডামের তো তেজ দেখি জ্বরের চেয়েও বেশি। আরে বাবা, আপনার সেবা করতে গিয়ে আমার নিজের শার্ট তো ঘাম আর সুপে মাখামাখি হয়ে গেছিল, তাই একটু ফ্রেশ হলাম। আপনার পায়ের কাছে ঘুমানো তো আমার আজন্মের স্বাদ। এখন চুপচাপ কফি খান তো, আমি বানিয়ে এনেছি। শারমিন কফির মগটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে বলে, উফ, ছাড়ো, কি করছো এসব? সরাও তোমার কফি। আমি তোমার হাতের বিষ খাবো না। এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। ফারহান এক ঝটকায় শারমিনের খুব কাছে চলে এলো। ওনার দুই কাঁধ শক্ত করে ধরে বেডরুমের দেওয়ালের সাথে চেপে ধরলো। চিৎকার করবেন? করেন, সবাই এসে দেখবে তাদের সম্মানিতা ম্যাডাম তার জুনিয়র স্টুডেন্টের সাথে হাফ প্যান্ট পরা অবস্থায় এক ঘরে রাত কাটিয়েছে। কার মান সম্মান যাবে বলুন তো, আপনার নাকি আমার? শারমিন অপমানে বোবা হয়ে গেলেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক তখনই ড্রয়িং রুমের মেইন দরজায় একের পর এক বেল বাজার শব্দ হলো। কেউ যেন পাগলের মতো বেল টিপছে। শারমিন আতঙ্কে ফিসফিস করে, ও গড, এই সময় কে? ফারহান, আপনি বাথরুমে লুকান প্লিজ। কেউ দেখলে আমার মরণ হবে। আমি কেন লুকাবো? আমি তো আপনার সেবক। চোর তো লুকায়, প্রেমিক না। আপনি গিয়ে দরজা খুলুন, আমি এখানেই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি। শারমিন টলতে টলতে গিয়ে দরজা খুললেন। দরজা খুলতেই ওনার হার্ট ফেল হওয়ার অবস্থা। সামনে ওনার বাবা আফজাল সাহেব আর মা বেগম সাহেবা দাঁড়িয়ে আছেন, হাতে গ্রামের ব্যাগ আর পিঠার হাড়ি। মা শারমিন, আমরা ফোন না দিয়েই চলে এলাম। তোর শরীর ভালো নেই শুনে মনটা খুব টানছিল। এদি, তোর চেহারা তো একদম শুকিয়ে গেছে। বেগম সাহেবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, ঘরে কি কেউ আছে রে মা? রান্নার গন্ধ আসতেছে কেন? শারমিন কিছু বলার আগেই ফারহান ড্রয়িং রুমে আজকীয় ভঙ্গিতে আবির্ভূত হলো। ও হাতে একটা গামছা নিয়ে মুখ মুছতে মুছতে আফজাল সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম খালুজান, আপনারা বুঝি শারমিনের বাবা মা? মাশাল্লাহ, আপনাদের দেখলেই বোঝা যায় জিনের কত উন্নত বংশ। আমি ফারহান, শারমিনের মানে ম্যাডামের স্পেশাল কেয়ারটেকার। কাল ওনার খুব জ্বর ছিল তো, তাই সারা রাত জেগে সেবা করলাম। কেয়ারটেকার মানে শারমিন? এই ছেলেটা হাফ প্যান্ট পরে তোর ঘরে কি করছে? আর ওর হাতে আমাদের বাড়ির গামছা কেন? আফজাল সাহেব চোখ কপালে তোলে। শারমিন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, ও আমার স্টুডেন্ট, পাশের বাসায় থাকে। ও জোর জবরদস্তি করে এখানে ঢুকেছে। ফারহান হঠাৎ শারমিনের কোমরে হাত দিয়ে ওনাকে আগলে ধরে। জবরদস্তি কেন বলছেন ম্যাডাম? খালুজান, বিশ্বাস করেন, ওনার যখন জ্বরের ঘরে জ্ঞান ছিল না তখন তো আমার হাত ছাড়তেই চাচ্ছিলেন না। শুধু বলছিলেন, ফারহান আমাকে ছেড়ে যেও না। আমি তো মানুষ, তাই মায়ের টানে থেকে গেলাম। ওরে আল্লাহ, এ কি শুনছি? শারমিন, তুই একটা বাচ্চা ছেলের সাথে সারা রাত এক ঘরে ছিলি? আমাদের বংশের মুখে তো চুনকালি মাখালি। চুনকালি কেন খালু আম্মা? বরং শুকরিয়া আদায় করেন যে আমি ছিলাম বলে ওনার সেবা হয়েছে। আর বাচ্চা ছেলে বলছেন কেন? আপনাদের জামাই হওয়ার সব গুণ তো আমার আছে। খালু যান, আপনি বরং তশরিফ রাখেন। আমি আপনাদের জন্য গরম গরম খিচুড়ি রান্না করছি। ম্যাডাম, আপনি আব্বা আম্মার পা ধুয়ে দিন তো, আমি রান্নাঘর সামলাচ্ছি। শারমিন ফারহানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ফারহান, স্টপ ইট। আপনি এক্ষুনি বের হবেন নাকি আমি গলায় দড়ি দেব? আব্বাও মিথ্যা বলছে, ও সাইকো, আমাকে ব্ল্যাকমেল করছে। আফজাল সাহেব রাগে কাঁপতে কাঁপতে ফারহানের দিকে এগিয়ে গেলেন। বের হ বলছি, এক্ষুনি বের হ। তুই আমার মেয়ের ইজ্জত নিয়ে সিনেমনি খেলছিস, আমি পুলিশে খবর দেবো। ফারহান বাবার আঙ্গুলটা আলতো করে নিচে নামিয়ে দিয়ে বলে, পুলিশ ডাকেন না, ওনারা এসে দেখবে শারমিনের ডায়েরিতে আমার নাম লেখা। ওনার ফোনের গ্যালারিতে আমার সাথে তোলা ওনার অগোছালো ছবি আছে, আমি কাল রাতে জোর করে তুলেছি। খালুজান, বয়সটা ছোট হলেও আমার জিদটা কিন্তু বড়। আমি শারমিনকে ছাড়া কাউকে চিনি না। এখন আপনারা যদি এখানে থাকতে চান শান্তিতে থাকেন, নইলে আমি কিন্তু এখনই পাড়ায় ঢোল পিটিয়ে দেব যে আপনাদের মেয়ে আমার সাথে প্রেম করে। শারমিন ড্রয়িং রুমের মেঝেতে ধপাস করে বসে পড়ল। ওনার বাবা মা পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। ফারহান সেজ দিতে দিতে রান্নাঘরে ঢুকে গেল। বেগম সাহেব মাথায় হাত দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কি করছো এসব?
কেন আমার জীবনটা এমন নরক বানিয়ে দিলে ফারহান? কেন? রান্নাঘর থেকে ফারহানের গলা শোনা গেল। ম্যাডাম, নরক থেকেই তো স্বর্গের সিঁড়ি বের হয়। লবণটা কোথায় রেখেছেন? আপনার বাবা তো আবার প্রেশারের রোগী, লবণ কম দিতে হবে। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহান ওনার জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে ওনার ঘরে ঘেরে বসেছে। ওনার বাবা মা আসাতে ওর কোনো ভয় নেই, বরং ও এখন ওনাদের সামনেই নিজের আধিপত্য জাহির করছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম এখন যেন এক যুদ্ধক্ষেত্র, যেখানে সাদা পতাকা উড়িয়ে ফারহান একাই রাজত্ব করছে। শারমিনের বাবা আফজাল সাহেব প্রথমে লাঠি উঁচিয়ে ফারহানকে মারতে গেলেও 10 মিনিটের মাথায় পরিস্থিতি পাল্টে গেল। ফারহান রান্নাঘর থেকে গরম গরম স্পেশাল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা নিয়ে এলো। ওনার মা বেগম সাহেবা প্রথমে মুখ ফিরিয়ে থাকলেও খিচুড়ির ঘ্রাণে ওনার পেটের খিদে বিদ্রোহ শুরু করলো। আফজাল সাহেব প্লেটে খিচুড়ি নিতে নিতে গম্ভীর মুখে বলে, তুমি রান্নাটা বেশ ভালোই করো দেখছি, কিন্তু তার মানে এই না যে আমি তোমার সব বেয়াদবি মাফ করে দিয়েছি। শারমিন, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। আব্বা, আপনি ওর হাতে রান্না খাচ্ছেন? ও একটা জালিয়াতি করেছে, ও আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায়। ফারহান আফজাল সাহেবের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, ওরে বাবা, ম্যাডাম তো দেখি আজকেও সেই হিটলারি মেজাজে। আব্বা শোনেন, আপনার মেয়ে তো কলেজে গেলেই বাঘিনী হয়ে যায়, আর বাসায় আসলে একদম ম্যাও ম্যাও বিড়াল। এই যে লঙ্কা পোড়াটা খান তো, কলিজা ঠান্ডা হবে। শারমিন রাগে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ওনার বাবা আর ফারহান এখন ড্রয়িং রুমে বসে তাসের আড্ডা জমাচ্ছে। আফজাল সাহেব গ্রামের মানুষ, তাসে ওনার খুব নেশা। ফারহান ওনার হারানো যৌবন যেন ফিরিয়ে এনেছে। শারমিন দরজার ওপাশ থেকে শুনছেন ফারহান বলছে, আব্বা, আপনি তো তাসে একদম টেক্কা। শারমিন তো আপনার বুদ্ধির 4 আনাও পায় নাই। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় নতুন নাটক শুরু হলো। শারমিন নিজের গাড়ি বের করতে গেলে দেখলেন ফারহান বাইক নিয়ে গেটের সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে। ওনার পরনে আজ খুব ফিটফাট ইউনিফর্ম, কিন্তু চোখে সেই তেরা চাউনি। ফারহান, আপনি এখনো এখানে? আমার বাবা মাকে তাড়াতে পিটিয়েছেন, এখন কি আমার পিছু ছাড়বেন না? সরান আপনার বাইক আমার রাস্তার সামনে থেকে। ফারহান বাইক থেকে নেমে সরাসরি শারমিনের গাড়ির জানালায় হাত রেখে ঝুঁকে এলো। আব্বা তো আমাকে পারমিশন দিয়েছে আপনাকে কলেজে পৌঁছে দিতে। গাড়িতে তেল কম আর রাস্তায় আজ বিশাল জ্যাম। চলেন রিকশায় যাই, কাশেম মামা ওয়েট করছে। আমি আপনার সাথে রিকশায় যাব না, মানুষ দেখলে আমার সামনে থাকবে না। ফারহান এক ঝটকায় শারমিনকে গাড়ি থেকে নামিয়ে আনলো। সম্মান তো আমার পকেটে ম্যাডাম, চলেন। রাজপথে রিকশা চলছে। বনানীর মোড়ে আসতেই দেখা গেল রিকশাওয়ালা কাশেম মামা ইচ্ছে করেই খুব ধীরে রিকশা চালাচ্ছে। ফারহান রিকশার হুডটা অর্ধেক তুলে দিল। শারমিন কুকড়ে বসে আছেন। ফারহান হঠাৎ ওনার কাঁধে হাত রেখে ওনাকে নিজের দিকে টেনে নিল। ফারহান, রাস্তার মাঝখানে এসব কি অসভ্যতা? মানুষ দেখছে, কাশেম মামা দেখছে। কাশেম মামা, আয়নাটা একটু ঘুরান তো, ম্যাডাম লজ্জা পাচ্ছে। শারমিন, আপনার এই রাগী মুখটা না দেখলে আমার দিন কাটে না। আজ কলেজে একটা নতুন হাঙ্গামা হবে, রেডি তো? কলেজে পৌঁছতেই দেখা গেল ফারহানের বান্ধবী আর বন্ধুরা গেটে জটলা করে আছে। শারমিন রিকশা থেকে নামতেই সবাই শীষ দিয়ে উঠল। তন্নি ম্যাডাম দৌড়ে এলেন। কিরে শারমিন, তুই ফরহানের সাথে রিকশায়? কাল তো শুনলাম ও তোর বাসায় রাত কাটিয়েছে, পুরো কলেজে তো এই খবর রটে গেছে। তন্নি, ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও আমার বাবাকে হাত করে ফেলেছে। আমি এখন কি করব? ক্লাসের ভেতর শারমিন যখন লেকচার দিচ্ছেন, ফারহান মাঝখানে হাত তুলে দাঁড়ালো। ওর হাতে একটা ছোট ডায়েরি। ম্যাডাম, আপনার চশমাটা আমার পকেটে রয়ে গেছে, এই যে নিন। ম্যাডাম, ডিজাইনের এই পার্টটা তো বুঝতে পারছি না, আপনি কি একটু কাছে এসে হাত ধরে শিখিয়ে দেবেন? আপনার ছোঁয়া না পাইলে তো আমার আর্কিটেকচারাল জ্ঞান খোলে না। ফারহান, বের হন ক্লাস থেকে। আপনি একটা ইতর, কলেজের পবিত্রতা নষ্ট করছেন আপনি। ফারহান টেবিলের ওপর ভর দিয়ে সবার সামনে শারমিনের খুব কাছে গিয়ে নিচু গলায় বলল, পবিত্রতা? ওটা তো আপনার ঠোঁটের কোণে ঝুলে আছে ম্যাডাম, সরাবো না নিজেকে আপনার থেকে। আজ ক্লাসের পর ক্যাম্পাসের বকুল তলায় আসবেন, আপনার জন্য একটা গিফট আছে। না আসলে কিন্তু কালকের খবরের কাগজে আপনার আর আমার ওই অগোছালো ছবিটা ছাপিয়ে দিব।
শারমিন ক্লাস থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে টুকরে কেঁদে উঠলেন। ওনার শান্ত জীবনে এই জুনিয়র ফারহান এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। না আছে মুক্তি, না আছে নিস্তার। রাস্তায় ফারহানের জবরদস্তি, বাসায় বাবার সাথে ফারহানের দোস্তি, সব মিলিয়ে শারমিন এখন নিজের ঘরেই পরবাসী। কলেজের বকুলতলাটা আজ এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতায় ঢাকা। বিকেলে যখন ক্লাস শেষ হলো, শারমিনের খুব ইচ্ছে ছিল পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে, কিন্তু ফারহানের সেই অগোছালো ছবি ভাইরাল করার হুমকি ওনাকে পাথরের মতো আটকে দিল। শারমিন কাপা পায়ে বকুলতলায় গিয়ে দাঁড়ালেন। ওনার পরনে আজ একটা ধূসর রঙের জামদানি, চোখে জল টলমল করছে রাগে আর অপমানে। দূর থেকে দেখলেন ফারহান একটা রিকশায় চড়ে আসছে, হাতে একটা মখমলের ছোট্ট বাক্স। ফারহান রিকশা থেকে এক লাফে নেমে শারমিনের সামনে গিয়ে দাঁড়ালো। ওরে বাবারে, ধূসর রঙে তো আপনাকে একদম মেঘবতী লাগছে। দেরি করলেন কেন ম্যাডাম? আমি তো ভাবলাম আপনি বুঝি পুলিশের ভ্যান নিয়ে আমারে অ্যারেস্ট করাইতে আসবেন। ফারহান, আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আপনি কি চান এই ছবি, এই ব্ল্যাকমেল, এই সব করে আপনি কি প্রমাণ করতে চান? আপনি কি জানেন না আমি আপনাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না? সরাবেন না এই নোংরা ছবিগুলো আপনার ফোন থেকে? ফারহান হঠাৎ শারমিনের খুব কাছে চলে এলো। ওনার বাহাতটা এক ঝটকায় টেনে ধরলো। শারমিন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ফারহান ওনাকে বকুল গাছের গুড়ির সাথে চেপে ধরলো। ছাড়ো। কি কলেজের গার্ডরা দেখলে কি ভাববে? ফারহান, আপনি সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ফারহান পকেট থেকে সেই মখমলের বাক্সটা বের করলো। শারমিনের হাতটা সজোরে মুচড়ে ধরে ওনার অনামিকায় একটা হীরের আংটি পরিয়ে দিতে চাইলো। সীমা, ওটা তো আমি অনেক আগেই কবর দিয়ে আসছি। এই আংটিটা দেখেন ম্যাডাম, এটা আপনার ওই ডিভোর্সের পুরনো শেকল ভাঙার জন্য। আজ যদি আপনি এটা না পড়েন তবে এখনই ফেসবুক লাইভে গিয়ে আমি বলবো শারমিন ম্যাডাম তারই জুনিয়র স্টুডেন্টকে বিয়ে করার কথা দিয়ে এখন পালাচ্ছেন। কি পড়বেন নাকি আমি লাইভ শুরু করব? শারমিন চিৎকার করে কাঁদতে শুরু করলেন। আপনি একটা জানোয়ার। আপনি জানেন না আমি কত ঘৃণা করি আপনাকে? আপনার কি লজ্জা করে না একজন বয়সে বড় মহিলার সঙ্গে এইভাবে জোর জবরদস্তি করতে? আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। ফারহান আংটিটা জোর করে শারমিনের আঙ্গুলে ঢুকিয়ে দিয়ে ওনার চিবুকটা উঁচিয়ে ধরলো। মরতে আমি দেব না ম্যাডাম, আপনাকে তো আমি বাঁচিয়ে রাখতে চাই আমার ওই রাগী শাসনের নিচে। আর ঘৃণা করেন বলেই তো আপনার হার্টবিট এখন আমার আঙ্গুলে ধাক্কা দিচ্ছে। চলেন এখন বাসায়, আব্বা তো কাজী ডাকতে রাজি হয়ে গেছে। শারমিন টলতে টলতে বাসায় পৌঁছালেন। ড্রয়িং রুমে ঢুকে দেখলেন ওনার বাবা আফজাল সাহেব আর ফারহানের বাবা সোহেল সাহেব একসাথে বসে চা খাচ্ছেন আর হাসাহাসি করছেন। সামনে একটা কাজী সাহেব বসে দলিলপত্র নাড়াচাড়া করছেন। মা শারমিন, হায় মা। ফারহান তো সব গুছিয়ে ফেলেছে। সোহেল সাহেবের ছেলের সাহস দেখে আমি অবাক। ও তো আমাকে বুঝিয়ে দিল যে তোকে আগলে রাখার জন্য ওর মতো একটা টেরাপোলাই দরকার। তুই নাকি রাজি হয়েছিস? আংটি তো দেখি আঙুলে জলজল করছে। আব্বা, আপনিও ওর সাথে মিশে গেলেন? ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও সাইকো। আব্বা, আপনি ওর আসল রূপ জানেন না। আব্বা দেখেন, শারমিন তো লজ্জায় এসব বলছে। ওনার তো অভ্যাসই হলো আমাকে সবার সামনে পচানো। ম্যাডাম, মিষ্টিটা খান তো, নাকি এখানেও আপনার ওই উফ ছাড়ো গানটা গাইতে হবে? কাজী সাহেব শুরু করেন। শারমিন নিজের ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ওনার বাবা দরজা ধাক্কাতে লাগলেন, কিন্তু শারমিন মেঝেতে বসে ডুকরে কাঁদতে লাগলেন। ফারহান জানালার উপাস থেকে এক বিশাল লাঠি দিয়ে জানালায় টোকা দিল। ফারহান জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে, ম্যাডাম, দরজা বন্ধ করে কি পালানো যায়? আপনার এই ডিভোর্সি জীবনের অন্ধকার আমি আজ ঘুচিয়ে দেব। কাল ভোরে যখন আমরা কলেজে যাব তখন আপনি শুধু আমার ম্যাডাম না, আপনি আমার বউ হিসেবে পরিচয় দেবেন। আর যদি বাধা দেন তবে আপনার ওই অগোছালো ছবিটা কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়ে আসবো। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহান ওনার জীবনের সব পথ বন্ধ করে দিয়েছে। রাস্তায় কাশেম মামার রিক্সা, কলেজে তন্নি ম্যাডামের হাসি আর বাসায় বাবার অন্ধ সমর্থন, সবই এখন ফারহানের দখলে। শারমিন আয়নার দিকে তাকিয়ে নিজের আঙ্গুলের আংটিটা দেখলেন। ওনার ইচ্ছে করছে ওটা খুলে জানালা দিয়ে ফেলে দিতে, কিন্তু ফারহানের এই পৈশাচিক জেদি হাসি ওনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। বিকালবেলা বনানীর সেই অভিজাত অ্যাপার্টমেন্টে আছে এক অদ্ভুত থমথমে পরিবেশ।
ড্রয়িং রুমে কাজী সাহেব বসে আছেন। সামনে রাখা হয়েছে লাল মখমলের হাতা। আফজাল সাহেব আর সোহেল সাহেব কোলাকুলি করছেন, যেন দুই পুরনো বন্ধু এক মহৎ কাজে হাত দিয়েছেন। কিন্তু ভেতরের ঘরে শারমিন আজ লাল বেনারসি পরে আয়নার সামনে পাথরের মতো বসে আছেন। ওনার চোখে পানি নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর অসহায়ত্ব। ওনার বান্ধবী রুমকি এসে ওনার মাথায় ঘোমটা টেনে দিল। কি রে শারমিন, শেষ পর্যন্ত জুনিয়র ফারহানের জালে আটকা পড়লি। ছেলেটা কিন্তু মারাত্মক টেরা, তোকে দিয়ে সাইন করিয়েই ছাড়লো। তন্নি, এটা বিয়ে নয়, এটা একটা অপহরণ। ও আমাকে ওই নোংরা ছবি দিয়ে ব্ল্যাকমেল করে কবুল বলাচ্ছে। ও একটা ইতর, একটা বাচ্চা ছেলে। ওদিকে ফারহান আজ ধবধবে সাদা শেরওয়ানি আর পাগড়ি পরে দুলতে দুলতে ভেতরে ঢুকলো। ওর হাতে একটা পান চিবানোর ভঙ্গি করে ও শারমিনের ঠিক পেছনে এসে দাঁড়ালো। তন্নি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ওরে বাবারে, ম্যাডামকে তো আজ একদম লঙ্কার গুঁড়ো মাখানো রসগোল্লা লাগছে। লাল রঙে তো আপনার ওই ফর্সা মুখটা আরও রাগী দেখাচ্ছে। কি ম্যাডাম, কবুল তো বলতে হবে, নইলে কিন্তু কাজী সাহেবের সামনেই ওই অগোছালো ছবিটা প্রজেক্টরে ছেড়ে দেব। শারমিন এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে ফারহানের কলার চেপে ধরলো। কেন আমার জীবনটা ধ্বংস করছো ফারহান? সরাও, আমি তোমাকে ঘেন্না করি, সারা জীবন করব। ফারহান শারমিনের হাতটা কলার থেকে সরিয়ে ওর কোমরে এক হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘৃণাটা একটু জমিয়ে রাখেন ম্যাডাম। শারমিন বাধ্য হয়ে ড্রয়িং রুমে এলেন। কাপা কাপা হাতে সই করলেন কাবিননামায়। কাজী সাহেব যখন ঘোষণা করলেন আপনারা এখন স্বামী স্ত্রী, তখন ফারহান সবার সামনে শারমিনের কপালে একটা জোরে শব্দ করে চুমু খেলো। শারমিন অপমানে চোখ বন্ধ করে ফেললেন। আফজাল সাহেব খুশিতে ডুকরে উঠলেন, আর শারমিন মনে মনে ভাবলেন, আজ রাতটা তোমার জীবনের সব থেকে বড় নরক হবে ফারহান। রাত তখন 12টা। শারমিনের বেডরুমটা আজ ফুলে ফুলে সাজানো। গোলাপ আর রজনীগন্ধার গন্ধে ঘরটা মো মো করছে। শারমিন বিছানায় বসে নেই, বরং তিনি ঘরের এক কোণে একটা মস্ত বড় ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার গয়নাগুলো খুলে ড্রয়ারে ছুঁড়ে ফেলেছেন। দরজা খোলার শব্দ হতেই শারমিন পজিশন নিলেন। ফারহান দরজা লক করে শীষ দিতে দিতে ভেতরে ঢুকলো। ওনার হাতে এক গ্লাস দুধ। ওরে আমার বাঘিনী বউ, বিছানায় না বসে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে কেন? আজ কি বাসর ঘর পরিষ্কার করার কন্ট্রাক্ট নিয়েছেন নাকি? শারমিন ঝাড়ুটা উঁচিয়ে চিৎকার করে, এক পা আগাবে না ফারহান, একদম দূরে থাকুন। যদি আপনি বিছানার কাছে আসেন তবে খবর আছে। বিয়েটা তো জোর জবরদস্তি করে করেছেন, কিন্তু এই ঘরে আপনার কোনো অধিকার নেই। বের হন এক্ষুনি, আপনি সোফায় গিয়ে ঘুমাবেন। ফারহান দুধের গ্লাসটা টেবিলে রেখে হাসতে হাসতে শারমিনের দিকে এগোতে লাগলো। সোফায়? ওরে বাবা, এত দামি শেরওয়ানি পরে সোফায় ঘুমালে তো স্ত্রী নষ্ট হয়ে যাবে। আর বউ থাকতে স্বামী কেন একা ঘুমাবে? বরং আজ রাতে আপনার ওই ঝাড়ুর বাড়ি খেয়েই আমি রোম্যান্স করব। কি মারবেন নাকি? মারেন। শারমিন এক বাড়ি মারলেন ফারহানের কাঁধে। আপনি একটা জানোয়ার, আমি আপনাকে ঘৃণা করি। আপনি কি ভাবছেন আমি আপনার সঙ্গে সংসার করব? আমি কালই ডিভোর্সের পেপার রেডি করব। ফারহান ঝাড়ুটা এক টানে কেড়ে নিয়ে শারমিনকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ও নিজেও শারমিনের উপরে ঝুঁকে এলো। ছাড়ো ফারহান, আপনি জোর জবরদস্তি করছেন। আমি চিৎকার করব, আব্বা পাশের ঘরেই আছেন। ফারহান শারমিনের ঠোঁটের ওপর নিজের আঙ্গুল চেপে ধরলো। চিৎকার করেন না, আব্বা তো খুশিতে এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। উনি ভাবছেন ওনার মেয়ে এখন বাসর ঘরে সুখী। আর ডিভোর্স, ওটার রাস্তা তো আমি আগেই বন্ধ করে দিছি। আজ রাতে আপনি শুধুই আমার শারমিন। আপনার ওই ম্যাডামগিরি ক্লাসরুমেই রেখে এসেছেন। এখন বলেন, আদরে আদর হবেন নাকি ঝগড়া করে রাত পার করবেন? শারমিন ফারহানের বুকে কিল মারতে লাগলেন, কিন্তু ফারহান ওনার দুই হাত মাথার উপরে সজোরে চেপে ধরলো। ফারহানের চোখের সেই তেরা নেশা শারমিনকে একদম নিস্তেজ করে দিচ্ছে। আপনি খুব খারাপ ফারহান। আপনি একটা বাচ্চা ছেলে হয়ে আমার সাথে এমন নোংরামি করতে আপনার লজ্জা করে না? ফারহান শারমিনের নাকের সাথে নাক ঘষে। লজ্জা? ওটা তো মেয়েদের ভূষণ ম্যাডাম, আমি তো পুরুষ। আর আপনি আমার বিবাহিত স্ত্রী। আজ রাতে আপনার এইসব জেদ আমি ধুয়ে দেব। এই নিন দুধের গ্লাস, অর্ধেক আপনি খাবেন, অর্ধেক আমি, নইলে কিন্তু জবরদস্তি করে আপনার মুখে ঢেলে দিব। শারমিন বাধ্য হয়ে এক চুমুক দুধ খেলেন। ফারহান হাসতে হাসতে বাকিটা খেয়ে গ্লাসটা জোরে ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো, ঠিক যেমন ও প্রথম দিন রান্নাঘরে করেছিল। কাজ ভাঙলে কপাল খুলে ম্যাডাম, আমাদের বাসর ঘরের কপাল তো আজ খুলে গেল। এখন চলেন, আপনার ওই গম্ভীর চশমাটা আমি নিজের হাতে খুলে দেই। আজ শুধু আপনার এই কাজল কালো চোখের মায়ায় আমি ডুব দেব।
শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহান ওনার জীবনের এমন এক ঝড় যা ওনাকে তছনছ না করে থামবে না। ঝগড়া আর জেদ দিয়ে এই রাতটা শুরু হলেও ফারহানের সেই পৈশাচিক আর তেরা রোম্যান্স শারমিনকে এক অদ্ভুত গোলকধাঁধায় ফেলে দিয়েছে। বাসর ঘরের সেই রজনীগন্ধার তীব্র ঘ্রাণ আজ শারমিনের কাছে বিষের মতো মনে হচ্ছে। খাটের এক কোণে তিনি গুটিসুটি মেরে বসে আছেন, পরনে সেই ভারী লাল বেনারসি। ফারহান তখন শেরওয়ানির বোতামগুলো একে একে খুলছে আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বাঁকা হাসছে। শারমিন বারবার দরজার দিকে তাকাচ্ছেন, কিন্তু তিনি জানেন ফারহান ভেতর থেকে ছিটকানি তুলে চাবিটা নিজের পকেটে ভরে রেখেছে। পালানোর কোনো পথ নেই। ফারহান ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো, শারমিনের খুব কাছে বসে ওনার ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে দিল। ওরে বাবারে, ম্যাডাম তো দেখি ভয়ে একদম চুন হয়ে গেছেন। চশমাটা এখনো চোখে কেন? আজ তো পড়ার ক্লাস না, আজ তো প্রেমের প্র্যাকটিক্যাল। শারমিন সজোরে ফারহানের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে, ফারহান, আমি বলছি একদম কাছে আসবেন না। বিয়ে হয়েছে বলে কি তুমি ভাবছো আমি তোমার দাসী? আমি তোমাকে ঘৃণা করি। ফারহান এক মুহূর্ত সময় না দিয়ে শারমিনের দুই হাত একসাথে মুঠো করে ওনার মাথার ওপর চেপে ধরলো। শারমিন বিছানায় শুয়ে পড়তে বাধ্য হলেন। ওনার ওপর ফারহানের পুরো শরীরের ভার। ঘৃণা? ওই শব্দটা শুনতে শুনতে আমার কান পচে গেছে শারমিন। আজ রাতে আপনার এই ঘৃণা আমি চুষে নেব। আজ এই লাল শাড়িটা ছিঁড়ে ফেলবো যদি আপনি শান্ত না হন। ফারহান জোর করে শারমিনের গলার কাছে নিজের মুখটা নিয়ে এলো। শারমিন ছটফট করছেন, ওনার গয়নাগুলো ওনার গায়ে বিঁধছে। ফারহান ওনার কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনার শরীরের এই কাঁপুনি কি ঘৃণার নাকি লুকানো কোনো নেশার? আজ সারা রাত আপনাকে আমার এই জবরদস্তির নিচে পিষ্ট হতে হবে। তুমি একটা জানোয়ার ফারহান, সরাও তোমার মুখ, আমি চিৎকার করব। আব্বা, আব্বা বাঁচাও আমাকে। ফারহান শারমিনের ঠোঁটে নিজের আঙ্গুল চেপে ধরে। আব্বা এখন গভীর ঘুমে, আর সারা পাড়া জানে আজ আমাদের বাসর রাত। কেউ আসবে না ম্যাডাম, এখন চুপচাপ আমার এই আদর সহ্য করুন, নইলে কিন্তু আমি আরও হিংস্র হয়ে উঠব। ফারহান জোর করে শারমিনের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। শারমিন প্রথমে বাধা দিলেও ফারহানের শক্তির কাছে তিনি পরাস্ত হলেন। ওনার বেনারসির আঁচলটা ফারহান একটানে সরিয়ে দিল। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ছেলেটা ওনার জীবনের সব পর্দা আজ ছিঁড়ে ফেলেছে। রাতভর চলল ফারহানের সেই তেরা রোম্যান্স আর শারমিনের নিষ্ফল প্রতিবাদ। ভোরের আলো যখন ফুটল, শারমিন আয়নায় নিজেকে দেখে শিউরে উঠলেন। ঠোঁট ফোলা, গলায় কালশিটে দাগ আর এলোমেলো শাড়ি। সকাল 8টা। ফারহান ফ্রেশ হয়ে একদম ফিটফাট। ও শারমিনের সামনে একজোড়া নতুন চওড়া লালপাড়ের শাড়ি আর কপালে বড় একটা সিঁদুর টিপ রাখলো। ম্যাডাম ওঠেন, আজ তো কলেজে যেতে হবে। আর আজ কিন্তু আপনি সাদা শাড়ি পরবেন না, এই লাল শাড়িটা পরবেন। মাথায় ঘোমটা দেবেন আর কপালে এই বড় টিপটা পরবেন। সবাই যেন বোঝে আপনি এখন কার অধিকারে আছেন। আমি কলেজে যাব না, আমি এই সাজে কারোর সামনে মুখ দেখাবো না। তুমি আমাকে মেরে ফেলো ফারহান, তাও আমি এই নাটক করব না। ফারহান শারমিনের চিবুকটা সজোরে চেপে ধরে। নাটক না ম্যাডাম, এটা রিয়ালিটি। আপনি যদি 10 মিনিটের মধ্যে রেডি না হন, তবে আমি আপনার ওই অগোছালো ভিডিওটি কলেজের গ্রুপে আপলোড করে দেব। কি যাবেন তো, নাকি এখানেই আবার শুরু করব? শারমিন বাধ্য হয়ে নববধূর সাজে সাজলেন। কপালে ফারহান জোর করে টিপ পরিয়ে দিয়েছে। হাতে একগুচ্ছ লাল চুড়ি আর পরনে সেই টকটকে লাল শাড়ি। ফারহান ওনাকে বাইকের পেছনে বসিয়ে কলেজের গেটে পৌঁছলো। রিক্সা মামা কাশেম গেটে দাঁড়িয়ে তামাক খাচ্ছিল। ওনারা নামতেই কাশেম মামা হা করে তাকিয়ে রইল। ওরে ও আব্বা, ম্যাডামরে তো আজ চিনতেই পারতাছি না। ফারহান ভাই, আপনি তো দেখি আসমানি হুর নামাইয়া ফেলছেন। ফারহান হাসতে হাসতে শারমিনের কোমরে হাত দিয়ে ওনাকে আগলে ধরে। হ মামা, আজ থেকে ম্যাডাম শুধু আমার, দোয়া কইরেন। শারমিন যখন কলেজের করিডোর দিয়ে হাঁটছিলেন, স্টুডেন্টদের মাঝে যেন ভূমিকম্প শুরু হলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। তন্নি ম্যাডাম তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। শারমিন, তুই এই সাজে? আর ফারহান তোর কোমর ধরে আছে কেন? তোদের কি সত্যিই বিয়ে হয়ে গেছে? শারমিন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে। তন্নি, ও আমাকে জোর করে। ফারহান মাঝখানে কথা কেড়ে নিয়ে বলে, জোর কেন বলছেন চান তন্নি ম্যাডাম? আসলে কাল রাতে আমাদের বিয়েটা ঘরোয়াভাবে হয়ে গেছে তো, তাই ও একটু লজ্জিত। আজ কিন্তু কোনো ক্লাস হবে না, আজ মিষ্টি বিতরণ হবে। ম্যাডাম চলেন আপনার রুমে, ওখানে আমাদের আরও কিছু পার্সোনাল সেলফি তোলা বাকি।
ফারহান সবার সামনে শারমিনকে পাজা কোলা করে কোলে তুলে নিল। করিডোর ভর্তি স্টুডেন্টরা তখন হাততালি আর শীষ দিচ্ছে। শারমিন অপমানে ফারহানের বুকে মুখ লুকালেন। ফারহান ওনাকে ওনার নিজের চেম্বারে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। ছাড়ো, কি করছো এসব? কলেজের ভেতরে এসব কি নোংরামি? সবাই কি ভাবছে? ফারহান শারমিনকে টেবিলের ওপর বসিয়ে দিয়ে ওনার খুব কাছে গিয়ে বলে, ভাবছে আমাদের রোমান্সটা কত হট। ম্যাডাম, এখন এই লাল শাড়িটা পরে একটা হাসি দেন তো, নইলে কিন্তু আপনার এই টেবিলের উপরই আমি দ্বিতীয় বাসর শুরু করব। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহান ওনার জীবনের প্রতিটি কণা দখল করে নিয়েছে। কলেজে ওনার গাম্ভীর্য আজ ধুলোয় মিশে গেছে, আর ফারহান বিজয়ী বীরের মতো ওনার উপর রাজত্ব করছে। কলেজের সেই ছোট চেম্বারটা আজ শারমিনের কাছে ফাঁসির মঞ্চের মতো মনে হচ্ছে। বাইরে স্টুডেন্টদের শোরগোল, আর ভেতরে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সেই দুর্দান্ত জুনিয়র ফারহান। শারমিন টেবিলের ওপর বসে আছেন, ওনার লাল শাড়ির আঁচলটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ওনার ফর্সা কপালে সেই বড় লাল টিপটা ঘামে একটু লেপটে গেছে, আর চোখের কাজল কান্নায় মাখামাখি। ফারহান ধীরে ধীরে এগিয়ে এলো। ওনার হাতের তামাকের গন্ধ আর পারফিউমের তীব্র সুবাস শারমিনের নাসারন্ধ্রে আঘাত করছে। ফারহান, লিমিট ক্রস করো না। বাইরে স্টুডেন্টরা আছে, তন্নি আছে। তুমি কি চাও আমি চিরকালের মতো মুখ লুকাই? সরাও তোমার এই পয়সাচি খাত আমার কোমর থেকে। আমি তোমাকে ডিভোর্স দেব, আজই দেব। ফারহান শারমিনের দুই উরুর মাঝখানে নিজের জায়গা করে নিয়ে টেবিলের ওপর দুই হাত রাখলো। শারমিন এখন ফারহানের বাহুবন্দী। ডিভোর্স? ওরে আমার আদুরে বউ, ডিভোর্স দিতে হলে তো আগে বিয়েটা পূর্ণতা পাইতে হয়। কাল রাতে তো আপনি শুধু কান্নাকাটি করলেন, আসল রোমান্স তো এখনো বাকি। সরাবো না হাত। বরং এই বন্ধ দরজার ওপাশে সবাই যখন আমাদের নিয়ে গসিপ করছে, তখন আমি আপনার এই কাপা ঠোঁটে আমার অধিকারের সিলমোহর বসাবো। কি চিৎকার করবেন? করেন, সবাই জানুক ফারহান তার ম্যাডামকে কতটা পাগলের মতো ভালোবাসে। শারমিন সর্বশক্তি দিয়ে ফারহানকে ধাক্কা দিতে চাইলেন, কিন্তু ফারহান ওনার শাড়ির আঁচলটা নিজের হাতে পেঁচিয়ে এক হ্যাচকা টান দিল। উফ, ছাড়ো, কি করছো এসব? শাড়ি ছিঁড়ে যাবে তো। সরাও তোমার মুখ আমার ঘাট থেকে। ফারহান, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। ফারহান তীব্র স্বরে শারমিনের কানে ফিসফিস করে, পায়ে ধরা তো অনেক আগেই শেষ ম্যাডাম, এখন তো বুকে ধরার পালা। আপনার এই লাল শাড়ি ভাজে ভাজে আজ আমি আমার নাম লিখে দেব। আর শুনুন, কাল সকালে আমরা হানিমুনে যাচ্ছি সিলেটের কোনো এক নির্জন পাহাড়ে, যেখানে আপনার এই উফ ছাড়ো শোনার মতো কেউ থাকবে না, শুধু আমি আর আপনি। ফারহান জোর করে শারমিনের চিবুকটা উঁচিয়ে ধরল। শারমিন চোখ বন্ধ করে ফেললেন। ওনার চোখের জল ফারহানের আঙ্গুল এসে পড়ল। ফারহান সেই জলটুকু চেটে নিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে হাসলো। ওনার হাতে এখন শারমিনের পিঠের ব্লাউজের ফিতা নিয়ে খেলা করছে। শারমিন ভয়ে আর উত্তেজনায় পাথর হয়ে গেছেন। ঠিক তখনই দরজায় নক পড়ল। তন্নি ম্যাডামের গলা শোনা গেল, শারমিন, ভিতরে আছিস? প্রিন্সিপাল স্যার তোকে ডাকছেন, আর ফারহানকেও ওনার রুমে যেতে বলেছেন। তোদের এই বিয়ে নিয়ে কলেজে অনেক কথা হচ্ছে। শারমিন তড়িৎ আহত হয়ে নিজেকে সামলাতে চাইলেন। তন্নি, আমি আসছি। ফারহান ছাড়ো, প্রিন্সিপাল ডাকছেন। জল, এবার তো তোমার জেল হবে। ফারহান একদম শান্তভাবে শারমিনের শাড়িটা ঠিক করে দিয়ে ওনার কপালে একটা কামড় দিল। জেল? জেল তো আপনার এই মনে অনেক আগেই হয়ে গেছে আমার। প্রিন্সিপাল স্যারের কাছে আমি নিজেই যাচ্ছি। ওনাকে বলবো, স্যার আপনার প্রিয় লেকচারার এখন আমার বিবাহিত স্ত্রী, ওনাকে একটু ছুটি দিন, আমরা পাহাড়ে গিয়ে ওনার এই গাম্ভীর্য বিসর্জন দেব। ফারহান দরজা খুলে বুক চিতিয়ে বেরিয়ে গেল। শারমিন আয়নায় নিজের বিপর্যস্ত রূপ দেখে শিউরে উঠলেন। ওনার ঠোঁট ফেটে রক্ত বেরুচ্ছে। গলার কালশিটে দাগগুলো ওনার বেনারসির ঘোমটা দিয়ে ঢাকার চেষ্টা করলেন। প্রিন্সিপালের রুমে গিয়ে দেখলেন ফারহান সোফায় বসে পা নাচিয়ে চা খাচ্ছে, আর প্রিন্সিপাল স্যার গম্ভীর মুখে ফাইল দেখছেন। শারমিন, এটা কি শুনছি? ফারহান বলছে আপনাদের বিয়ে হয়ে গেছে। ও কি আপনাকে জোর করছে? আপনি চাইলে আমি এক্ষুনি পুলিশকে খবর দেব। শারমিন ফারহানের দিকে তাকাতেই দেখলেন ফারহান ওনার ফোনটা পকেট থেকে বের করে সেই অগোছালো ছবিটা স্ক্রিনে সেট করে রেখেছে। স্যার, আসলে ও ঠিকই বলেছে, আমাদের বিয়ে হয়ে গেছে। ও আমার প্রতিবেশী, আমরা একে অপরকে পছন্দ করি। ফারহান উঠে দাঁড়িয়ে শারমিনের কাঁধে হাত রেখে ওনাকে নিচের দিকে টেনে নিল। দেখছেন স্যার, ম্যাডাম তো লজ্জায় এসব বলতে পারছিলেন না। আমরা কালই হানিমুনে যাচ্ছি। ওনার আসলে একটু চেঞ্জ দরকার। অনেক দিন তো একা ছিলেন, এখন একটু রোম্যান্স করা দরকার, তাই না স্যার?
প্রিন্সিপাল স্যার অবাক হয়ে তাকিয়ে রইলেন। তন্নি ম্যাডাম আড়ালে দাঁড়িয়ে মুখ টিপে হাসছেন। শারমিন মাথা নিচু করে বেরিয়ে এলেন। করিডোর দিয়ে যাওয়ার সময় স্টুডেন্টরা ওনার দিকে তাকিয়ে শীষ দিচ্ছে। রিক্সা মামা কাশেম গেটে দাঁড়িয়ে ফারহানকে দেখে একগাল হাসলো। ওরে ও ফারহান ভাই, হানিমুনে যাইবেন নাকি? পাহাড়ে কিন্তু ঠান্ডা অনেক, ম্যাডাম রে জড়াইয়া দৈরা রাইকেন। ফারহান হাসতে হাসতে শারমিনকে বাইকের পেছনে টেনে বসালো। মামা, পাহাড়ে গিয়ে ম্যাডামকে দিয়ে এক গ্লাস তেতো শরবত বানাবো, আর আমি ওনার এই লাল শাড়িটা খুলে ওনাকে পাহাড়ের ঝর্ণায় চুবাবো। ম্যাডাম শান্ত হয়ে ধরেন আমাকে, নইলে কিন্তু বাইকে থেকে ফেলে দেব। শারমিন দাঁতে দাঁত চেপে ফারহানের পাঞ্জাবি খামচে ধরলেন। ফারহান, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি আমাকে সবার সামনে ছোট করেছো। ফারহান বাইক স্টার্ট দিয়ে শীষ দিতে দিতে বলে, ঘৃণা তো আপনার অলংকার ম্যাডাম। পাহাড়ে গিয়ে এই অলংকার আমি একটা একটা করে খুলে নেব। রেডি থাকেন। বাসরাতের ট্রেলার তো দেখছেন, সিনেমা তো পাহাড়ে শুরু হবে। বাইকটা বনানীর রাজপথ চিরে বাতাসের বেগে চলতে লাগলো। শারমিনের আঁচল উঠছে, আর ফারহান বিজয়ী বীরের মতো ওনার কোমর জড়িয়ে ধরে আছে। এই জুনিয়র ফারহান ওনার জীবনের সব নিয়ম পাল্টে দিয়েছে। ঢাকা শহরের যান্ত্রিকতা পেছনে ফেলে সিলেটের এক গহীন চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো আমলের বাংলো। চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা, আর ঝিঝি পোকার ডাক যেন নিস্তব্ধতাকে আরো ভয়ানক করে তুলেছে। শারমিন গাড়ির পেছনের সিটে পাথরের মতো বসে আছেন। ওনার পরনে সেই লাল পাড়ের সাদা শাড়ি, যা ফারহান জোর করে পরিয়ে দিয়েছে। ফারহান গাড়ি থেকে নেমে আয়েশ করে একটা সিগারেট ধরালো, তারপর দরজা খুলে শারমিনের হাতটা এক হাঁচকা টানে ধরলো। উফ, তুমি কি পাগল হয়ে গেছো? এই জঙ্গলের ভেতরে আমাকে কেন নিয়ে এসেছো? এখানে তো কোনো মানুষ নেই। ফারহান সিগারেটের ধোঁয়া শারমিনের মুখের উপর ছেড়ে দিয়ে এক পৈশাচিক হাসি দিল। মানুষ নেই বলেই তো নিয়ে আসছি ম্যাডাম। ঢাকা শহরে তো আপনি শুধু উপ ছাড়ো আর সম্মান সম্মান করে চিল্লান। এখানে চিল্লান তো দেখি কার বাপ এসে আপনাকে উদ্ধার করে। বরং আজ এই পাহাড়ের নির্জনতায় আপনার ওই ডিভোর্সি অহংকার আমি ভেঙে চুরমার করে দেব। চলেন ভেতরে। ফারহান জোর করে শারমিনকে পাজা কোলা করে কোলে তুলে নিল। বাংলোর কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় শারমিন ফারহানের বুকে কিল ঘুষি মারতে লাগলেন, কিন্তু ফারহানের শক্ত বুকের কাছে ওনার আঘাতগুলো যেন বৃষ্টির ফোঁটার মতো মিলিয়ে গেল। বাংলোর কেয়ারটেকার কাশেম মামার মতো দেখতে এক বৃদ্ধ লোক দরজা খুলে দিয়ে কর্নিশ করলো। ফারহান শারমিনকে সোজা বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় আছাড় দিয়ে ফেলে দিল। শারমিন বিছানায় গুটিসুটি মেরে বসে কাপা স্বরে বলে, ফারহান, তুমি সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমার টিচার, তোমার চেয়ে বয়সে বড়। তোমার কি একটুও দয়া হয় না আমার উপর? তুমি একটা পশু। ফারহান নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে খুলতে শারমিনের খুব কাছে চলে এলো। ও বিছানায় হাঁটু গেড়ে বসে শারমিনের চুলে মুঠি ধরলো। পশু? ওরে আমার বুদ্ধিমতী ম্যাডাম, পশুরাই তো জানে কিভাবে নিজের শিকারকে ভোগ করতে হয়। দয়া দয়া তো আমি কাল রাতেই কবর দিয়ে আসছি। আজ এই বৃষ্টির রাতে আপনার এই ফর্সার শরীরে আমি আমার দাঁতের কামড়ে ম্যাপ এঁকে দেব। কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটাই তো আপনার সাজ। ঠিক তখনই বাইরে প্রচন্ড শব্দে বজ্রপাত হলো এবং অঝরে বৃষ্টি নামলো। বাংলোর জানালাগুলো বাতাসের ঝাপটায় সজোরে শব্দ করছে। ফারহান উঠে গিয়ে বড় জানালাটা খুলে দিল। বৃষ্টির ছাট এসে শারমিনের শাড়ি ভিজিয়ে দিচ্ছে। ফারহান পেছনে ফিরে শারমিনের আঁচলটা ধরে নিজের দিকে টান দিল। ফারহান, শাড়ি খুলে যাবে তো? কি করছো এসব? আমি মরে যাব, তবুও তোমাকে ধরা দেব না। ফারহান শারমিনকে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরলো। ওনার দুই হাত মাথার উপর শক্ত করে ধরে নিজের ঠোঁট শারমিনের কপালের কাছে নিয়ে এলো। মরতে আমি দেব না শারমিন। আপনাকে তো আমি তিলে তিলে পোড়াতে চাই। আপনার এই ভিজে শাড়িটা এখন আপনার শরীরের সাথে লেপ্টে আছে। জানেন আপনাকে কতটা মোহময়ী লাগছে। আজ রাতে কোনো ব্ল্যাকমেইল না, আজ রাতে শুধু জবরদস্তি। সরাবো না নিজেকে আপনার থেকে যতক্ষণ না আপনি আমার নামে চিৎকার করছেন। ফারহান জোর করে শারমিনের ব্লাউজের ফিতাটা টেনে ছিঁড়ে ফেললো। শারমিন কান্নায় ভেঙে পড়লেন। ওনার বুক ধড়ফড় করছে। ফারহান ওনার গলার নিজের অধিকারের দাগ বসিয়ে দিচ্ছে। বৃষ্টির শব্দ আর শারমিনের কান্নার মাঝে ফারহানের সেই উন্মত্ত হাসিতে বাংলোটা যেন থরথর করে কাঁপছে। ওনারা যখন এই ধস্তাধস্তিতে লিপ্ত, তখন ফারহান হঠাৎ শারমিনের ঠোঁট কামড়ে ধরলো। রক্ত চুইয়ে পড়লো শারমিনের চিবুক বেয়ে। ফারহান রক্তমাখা ঠোঁটে হেসে বলে, এই তো, এই লাল রংটাই তো আমি চেয়েছিলাম। আপনার গাম্ভীর্য আজ এই বৃষ্টির জলে ধুয়ে যাক ম্যাডাম। এখন বলেন, আদরে আদর হবেন নাকি
আরও হিংস্র হব। তুমি একটা পিশাচ ফারহান, পিশাচ। ফারহান শারমিনকে বিছানায় সজোরে ধাক্কা দিয়ে ওনার উপর ঝাঁপিয়ে পড়ল। পিশাচের সাথেই তো আপনার বাসর ম্যাডাম, সারা রাত এখনও বাকি। আজ এই পাহাড়ে শুধু আমাদের নিঃশ্বাস আর আপনার কান্নার শব্দ প্রতিধ্বনিত হবে। সরাবো না হাত, সরাবো না এই জবরদস্তি। পাহাড়ের সেই নির্জন বাংলোয় বৃষ্টির শব্দ ছাপিয়ে শারমিনের দীর্ঘশ্বাস আর ফারহানের পৈশাচিক রোম্যান্স একাকার হয়ে গেল। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহান ওনার জীবনের সব মর্যাদা আজ ধুলোয় মিশিয়ে দিচ্ছে। না আছে পালানোর পথ, না আছে কারো সাহায্য। এই পাহাড় আজ ওনার সব গোপন যন্ত্রণার সাক্ষী হয়ে রইল। ভোরের কুয়াশার সিলেট পাহাড়ের চা বাগানগুলো তখনও চাদর মুড়ি দিয়ে আছে। বৃষ্টির দাপট কিছুটা কমলেও ভিজে মাটির সোদা গন্ধে বাতাস ভারী হয়ে আছে। বাংলোর সেই বড় কাঠের বিছানায় শারমিন তখনও আড়ষ্ট হয়ে পড়ে আছেন। ওনার লাল পাড়ের সাদা শাড়িটা তখন ছিন্ন ভিন্ন, গলার কাছে ফারহানের নখের আঁচড়গুলো লাল হয়ে ফুটে আছে। ফারহান তখন বারান্দায় দাঁড়িয়ে উদাস হয়ে পাহাড় দেখছে আর শীষ দিয়ে একটা পুরনো হিন্দি গান গাইছে। ওর চোখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের আদিম তৃপ্তি। শারমিন খুব কষ্টে উঠে বসলেন, ওনার শরীর ব্যথায় ভেঙে আসছে। ফারহান, আপনি কি মানুষ নাকি আসলে কোনো বন্য পিশাচ? কাল রাতে আপনি যা করেছেন তা কোনো স্বামী তার স্ত্রীর সাথে করে না। আমি আজই এখান থেকে পালাবো, পুলিশে দেব আপনাকে। ফারহান ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে শারমিনের পায়ের কাছে বসলো। ওর হাতে এক মগ ধোয়া ওঠা কফি। ওরে আমার রণরঙ্গিনী বউ, পালাবেন এই গহীন জঙ্গল থেকে? এখানে তো বাঘে ধান খায় না ম্যাডাম, এখানে ফারহান রাজত্ব করে। এই কফিটা খান তো। আপনার গলার শর্ত একদম ভেঙে গেছে। কাল রাতে তো বেশ ভালোই চিল্লাইলেন উফ ছাড়ো বলে। শারমিন কফির মগটা এক ঝটকায় মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। তোমার এই ম্যাকি যত্ন ছোঁয়া সইতে পারছি না, আমি এক্ষুনি চলে যাব। শারমিন এলোমেলো শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে টলতে টলতে দরজার দিকে দৌড় দিলেন। ওনার জুতা ছাড়াই তিনি বাংলার বাইরে বের হয়ে পাহাড়ের পিচ্ছিল ঢাল দিয়ে দৌড়তে শুরু করলেন। পাথর আর কাটাই ওনার স্পর্শ পা কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু ওনার মনে তখন শুধু মুক্তির নেশা। পেছনে ফারহানের অট্ট হাসি শোনা গেল। ফারহান বারান্দা থেকে চিৎকার করে, দৌড়ান ম্যাডাম দৌড়ান, দেখি আপনার ওই সিনিয়রিটির জোর কত। আমি কিন্তু বাইক স্টার্ট দিচ্ছি, ধরা পড়লে কিন্তু শাস্তি ডবল হবে। শারমিন প্রায় 1 মাইল দৌড়ে বড় রাস্তার কাছাকাছি এলেন। ভিজে কাপড়ে ওনাকে দেখে রাস্তার ধারে চা দোকানিরা হা করে ওনাকে দেখে রাস্তায় ধরে চা দোকানির হা করে তাকিয়ে আছে। ঠিক তখনই বাতাসের বুক ছিঁড়ে সেই পরিচিত বাইকের গর্জনের শব্দ শোনা গেল। ফারহান বাইক নিয়ে বিদ্যুতের গতিতে এসে শারমিনের পথ আটকে দাঁড়ালো। ওনার চোখে তখন আগুনের হলকা। শারমিন হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ফারহান প্লিজ আমাকে যেতে দাও, আমি আর পারছি না, তোমার পায়ে ধরি। ফারহান বাইক থেকে নেমে এক লাফে শারমিনের সামনে এলো। ওনার চুলের মুঠি শক্ত করে ধরে ওনাকে দাঁড় করালো। পায়ে ধরলে হবে না ম্যাডাম, পালানোর চেষ্টা করার সাহস পাইলেন কই? আজ এই রাস্তার মাঝখানে আপনাকে আমি উচিত শিক্ষা দেব। রিক্সা মামা কাশেমের মতো কেউ এখানে নেই যে আপনাকে বাঁচাবে। ফারহান জোর করে শারমিনকে বাইরে পেছনে টেনে তুলল। ওনার হাত দুটো নিচের কোমরে শক্ত করে পেঁচিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিল। পাহাড়ের আঁকাবাঁকা পথে বাইকটা এমন ভাবে চালাচ্ছিল যে শারমিন ভয়ে ফারহানকে চাপটে ধরতে বাধ্য হলেন। ফারহান ধীরে চালাও, মরে যাবো তো। তুমি কি আমাদের দুইজনকে মারতে চাও? ফারহান বাইকের স্পিড আরো বাড়িয়ে দিয়ে বলে, মরলে তো একসাথেই মরবো ম্যাডাম। আপনার ওই গম্ভীর চশমা তো কালি ভেঙে চুরমার করছি, আজ আপনার এই জেদ ভাঙবো। পাহাড়ের ওই চূড়ায় নিয়ে গিয়ে আপনাকে আমি আজ মুক্ত বাতাসে উলঙ্গ সত্যিটা শোনাবো। আপনি আমাকে ঘৃণা করেন না, আপনি আমাকে ভয় পান, কারণ আমি আপনার মনের দেয়াল ভেঙে ফেলেছি। পাহাড়ের একদম নির্জন গিরিখাতের মাথায় বাইকটা থামালো ফারহান। শারমিন থরথর করে কাঁপছেন। ফারহান ওনাকে বাইক থেকে নামিয়ে এক ধাক্কায় খাদের কিনারায় নিয়ে গেল। নিচে কয়েক হাজার ফুট গভীর খাদ। ফারহান কি করছো এসব? আমি পড়ে যাব। ফারহান শারমিনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে খাদের দিকে ঝুলিয়ে দিল। ওনার অন্য হাত শারমিনের কপালে থাকা সেই লেপ্টে যাওয়া টিপটা মুছে দিল। বলেন, আমাকে ভালোবাসেন নাকি ধাক্কা দেব? যতক্ষণ আপনি স্বীকার করছেন যে এই জুনিয়র ফারহানি আপনার জীবনের একমাত্র সত্যি, ততক্ষণ তুলব না। শারমিন ভয়ে চোখ বন্ধ করে ফারহানের শার্ট খামচে ধরলেন। ফারহান তুমি পাগল, তুমি আস্ত একটা পাগল। আমি তোমাকে ঘেন্না করি, কিন্তু প্লিজ আমাকে ফেলো না।
ফারহান শারমিনকে নিজের বুকের সাথে সজোরে মিশিয়ে নিয়ে ওনার ঠোঁটে এক হিংস্র কামড় দিল। ঘৃণাটাই থাক ম্যাডাম, আপনার এই ঘৃণাটাই আমাকে বাঁচিয়ে রাখে। এখন চলেন বাংলোতে, আপনার ওই ভিজে শাড়িটা বদলাতে হবে। এবার আমি নিজ হাতে আপনাকে সাজাবো একদম গ্রাম্য বধূর মতো। কি যাবেন তো? শারমিন নিস্তেজ হয়ে ফারহানের কাঁধে মাথা রাখলেন। ওনার সব শক্তি যেন শেষ হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ফারহান বিজয়ী বীরের মতো হাসল। রিক্সা থেকে শুরু হওয়া এই জবরদস্তির যুদ্ধ এখন পাহাড়ের নির্জনতায় এক ভয়াবহ রূপ নিয়েছে। শারমিন বুঝতে পারলেন এই জুনিয়র ফারহানের থেকে পালানোর কোনো পথ এই পৃথিবীতে অন্তত ওনার জন্য নেই। শারমিন প্রচন্ড জোরে ফারহানের হাত সরিয়ে দিয়ে এক চড় মারতে গেলেন, কিন্তু ফারহান মাঝে মধ্যেই ওনার কবজি চেপে ধরলো। ফারহান, আমি বলছি কিন্তু আমি এক্ষুনি এই পাহাড় থেকে ঝাঁপ দেব, তাও তোমার এই হীন শাসন মানব না। ঝাঁপ দেবেন? দেন, আমি পাশে দাঁড়িয়ে তালি দেব, কারণ মরলে তো আপনি আমার বউ হয়েই মরবেন, আর না মরলে তো আপনার এই লাল শাড়ির ভাজে ভাজে আমার আঙুলের ছাপ আজীবন থাকবে। আজ এই পাহাড়ের চূড়ায় আপনাকে নিয়ে এক নতুন খেলার আয়োজন করেছি, চলেন। ফারহান জোর করে শারমিনকে টেনে নিয়ে গেল বাংলোর পেছনের গিরিখাতের দিকে। নিচে কয়েক হাজার ফুট গভীর অন্ধকার খাদ, মেঘগুলো ওনার পায়ের নিচে ভাসছে। শারমিন ভয়ে পাথর হয়ে গেছেন। ফারহান ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে খাদের একদম কিনারায় নিয়ে দাঁড় করালো। ফারহান, কি করছো এসব? ফেলে দেবে আমাকে, আমি পড়ে যাব। ফারহান শারমিনকে এক হাত দিয়ে আগলে ধরে অন্য হাত দিয়ে ওনার চিবু কুচিয়ে ধরলো। ফেলে দেব না ম্যাডাম, আপনাকে তো আমি তিলে তিলে পোড়াতে চাই। বলেন, কবুল বলছেন তো মনে মনে, নাকি আরও জবরদস্তি লাগবে? যতক্ষণ আপনি স্বীকার করছেন যে এই জুনিয়র ফারহানি আপনার জীবনের একমাত্র সত্যি, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বো না। ঠিক তখনই বাতাসের গর্জনের মাঝে দূরে একজোড়া গাড়ির হর্ন শোনা গেল। চা বাগানের আঁকাবাঁকা পথ দিয়ে দুটো কালো রঙের পাজেরো জিপ ধুলো উড়িয়ে বাংলোর দিকে এগিয়ে আসছে। শারমিনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আব্বা, আম্মা। ফারহান কুঁচকে যাওয়া চোখে তাকালো। গাড়ি দুটো বাংলোর সামনে থামতেই আফজাল সাহেব আর সোহেল সাহেব হন্তদন্ত হয়ে নেমে এলেন। 4-5 জন পুলিশের লোক। আফজাল সাহেব শারমিনের বিধ্বস্ত অবস্থা দেখে চিৎকার করে উঠলেন, হারান কুলাঙ্গার, তুই আমার মেয়ের এই হাল করছিস। পুলিশ, ওকে অ্যারেস্ট করো। ও আমার মেয়েকে কিডন্যাপ করে এখানে এনেছে। সোহেল সাহেব ফারহানের দিকে এগিয়ে গিয়ে বলল, ফারহান, তুই আমাদের সম্মান ধুলে মিশিয়ে দিলি। আমরা তোকে শাসন করতে চাইছি, কিন্তু তুই তো আস্ত একটা পিচাস হয়ে গেছিস। ছাড় ওকে। ফারহান একদম নির্বিকার মুখে শারমিনের কোমরে হাত দিয়ে ওনাকে আরো শক্ত করে ধরলো। ছাড়বো? ওরে বাবা, আব্বা তোমরা তো দেখি বেশ আয়োজন করে আসছো। পুলিশ, ডায়েরি সব ফালতু। শারমিন এখন আমার বিবাহিত স্ত্রী। কাল রাতে ও আমার সোহাগে ধন্য হয়েছে। কি ম্যাডাম, আপনার আব্বাকে সত্যিটা বলবেন তো, নাকি ওই অগোছালো ভিডিওটা আমি এখনই কনস্টেবলদের ফোনে সেন্ড করে দেব? আব্বা, ও মিথ্যা বলছে না, ও আমাকে ব্ল্যাকমেল করছে। আব্বা, আমাকে বাঁচান। ফারহান সাহেব, আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। ম্যাডামকে ছাড়ুন, নইলে আমরা গুলি চালাতে বাধ্য হব। ফারহান পকেট থেকে একটা লাইটার বের করে ওনার নিজের শার্টে আগুন ধরিয়ে দেওয়ার ভঙ্গি করলো। গুলি করবেন? করেন। মরলে তো আমরা একসাথেই মরবো। এই পাহাড়ে আমাদের গ্রামের কবর হবে। আব্বা, তোমরা যাও এখান থেকে। শারমিন আমার, আর ও আমার সাথেই থাকবে। ওকে আমাকে ভালোবাসতেই হবে। আফজাল সাহেব ডুকরে কেঁদে উঠলেন। পুলিশ অফিসাররা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। ফারহান হঠাৎ শারমিনকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে বাংলোর ভেতরে ঢুকে দরজা লক করে দিল। বাইরে থেকে আফজাল সাহেব আর পুলিশটা দরজায় ধাক্কা দিচ্ছে। ভেতরে ফারহান শারমিনকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। উফ, ছাড়ো, কি করছো এসব? বাইরে পুলিশ আছে। ফারহান, তুমি ধরা পড়বেই। বন্ধ করো তোমার এই পাগলামি। শারমিন ব্যথায় চিৎকার করে উঠলেন। জেল হবে? হোক, জেলের শিকলও আমাকে আপনার থেকে দূরে রাখতে পারবে না। বরং আজ এই অবরুদ্ধ ঘরে আমাদের দ্বিতীয় বাসর হবে। বাইরে পুলিশ থাকুক, আব্বা থাকুক, ভিতরে শুধু আমি আর আপনি। আজ আপনার ওই সাদা শাড়ি আমি লাল রঙে রাঙিয়ে দিব। ফারহান জোর করে শারমিনের ওপর ঝাঁপিয়ে পড়লো। বাইরের দরজার শব্দ, আফজাল সাহেবের আর্তনাদ আর পুলিশের হুইসেল সবই যেন একাকার হয়ে গেল শারমিনের যন্ত্রণার সাথে। ফারহানের সেই উন্মত্ত রোম্যান্স আর জোরপূর্বক অধিকারের লড়াই এখন চরমে পৌঁছিয়েছে। সিলেটের সেই নির্জন পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা পুরনো বাংলোটা আজ এক মরণ খেলায় মেতেছে। বাইরের আকাশটা কালো মেঘে ঢাকা, যেন এখনই কোনো প্রলয় নেমে আসবে। বাংলোর ভারী জিনিসগুলো কাঠের দরজায় পুলিশের বুট আর কুড়ালের আঘাত অনবরত শব্দ হচ্ছে।
কিন্তু ভেতরে সেই বন্ধ ঘরের নিস্তব্ধতায় শারমিন আজ মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার লাল শাড়িটা ছিঁড়ে গেছে, ওনার ফর্সা কাঁধে ফারহানের কামড়ের দাগগুলো রক্তিম হয়ে ফুটে আছে। ফারহান যেন ভালোবাসা পাবার লোভে পাগল হয়ে গেছে। ফারহান দরজার দিকে এক পলক তাকিয়ে শারমিনের খুব কাছে চলে এলো। ওনার চোখে আজ সেই পৈশাচিক জেদ নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। ও পকেট থেকে একটা ছোট্ট ধারালো ছুরি বের করলো। ম্যাডাম, পুলিশ তো চলে আসছে। আপনার ওই ডিভোর্সি জীবনের মুক্তি দিতে হয়তো তারা দরজা ভাঙবে, কিন্তু আমি নিজেকে আপনার থেকে আলাদা করব না যতক্ষণ না এই গল্পটা পূর্ণ হচ্ছে। কি ভয় পাচ্ছেন, নাকি শেষবারের মতো ওই উফ ছাড়ো ডাকটা শুনবো? তুমি কি সত্যিই আমাকে মেরে ফেলবে? সরাও তোমার এই ছুরি। তুমি কি পাগল হয়ে গেছো? পুলিশ তোমাকে গুলি করবে, আর আমি তোমাকে ঘৃণা করি। ফারহান হঠাৎ শারমিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লো। ওনার হাত দুটো নিজের বুকে চেপে ধরলো। ঘৃণা? ওটাই তো আমার একমাত্র সম্বল ছিল শারমিন। আমি জানি আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার ওই ডিভোর্সের পর যখন আপনি ডিপ্রেশনে বিষ খেয়েছিলেন, তখন এই বাচ্চা ছেলেটাই আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আপনি তো জানতেন না আপনার বিল কে মিটিয়েছিল। আপনার ওই তেরা জুনিয়র আপনাকে ছায়ার মতো আগলে রেখেছিল এতশো বছর ধরে। আপনি আমাকে চিনতেন না, কিন্তু আমি আপনাকে আমার আত্মা বানিয়ে নিয়েছিলাম। শারমিন স্তব্ধ হয়ে গেলেন। ওনার বিষ খাওয়ার কথা কেউ জানতো না, শুধু ওনার ডায়েরিতে লেখা ছিল ডিভোর্সের পর সে বিষ খেয়েছিল, কলেজের পিছনে পার্কে পড়েছিল। সেখান থেকে ফারহান তাকে উদ্ধার করে বাঁচায় আর বিলও মিটায়। শারমিন ভেবেছিল সে মারা যাবে, কিন্তু চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখে ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে এক ফেরেশতা আপনাকে বাঁচিয়েছে। শারমিন বুঝলো সে কে, সে কথা আর কেউ জানতো না। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ঠিক তখনই একটা বিকট শব্দে দরজা ভেঙে পড়লো। পুলিশ অফিসাররা অস্ত্র উঁচিয়ে ভেতরে ঢুকলো। ফারহান, হ্যান্ডস আপ। শারমিন ম্যাডামকে ছাড়ুন, নইলে আমরা গুলি চালাতে বাধ্য হব। শারমিন, মা আমার আয় এদিকে। এই জানোয়ারটাকে আজ আমি জেলের ঘানিটা নেব। ফারহান ছুরিটা নিজের কলার কাছে ধরলো ও শারমিনকে এক হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আগাবেন না পুলিশ ভাই, এক পা আগালে আমি নিজের গলা কেটে ফেলবো। আব্বা, তোমরা যাও এখান থেকে। শারমিন আমার আর আমি ওনার। আজ এই পাহাড়ের চূড়ায় আমাদের মিল হবে, অথবা আমার রক্তে এই মেঝে লাল হবে। পুলিশ অফিসাররা দ্বিধায় পড়ে গেলেন। ফারহানের চোখে আত্মহত্যার এক গভীর তৃষ্ণা। আফজাল সাহেব হাত জোর করে ফারহানকে অনুরোধ করছেন। শারমিন ফারহানের বুকের ধরপড়ানি অনুভব করতে পারছেন। ঠিক তখনই এক পুলিশ কনস্টেবল ফারহানের হাতের ছুরি লক্ষ্য করে লাঠি ছুড়ল। ফারহানের হাত থেকে ছুরিটা পড়ে গেল। পুলিশরা ওনার উপর ঝাঁপিয়ে পড়ল। ফারহান ক্ষিপ্ত বাঘের মতো লড়তে লড়তে চিৎকার করছে, শারমিন, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো? শারমিন। পুলিশরা ফারহানের বৃষ্টির মধ্যে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। ওনারা ওনাকে হাত কড়া পরিয়ে বাইকের সাথে বেঁধে ফেলার চেষ্টা করছে। আফজাল সাহেব শারমিনকে জড়িয়ে ধরে ওনার কাপড় ঠিক করে দিচ্ছেন, কিন্তু শারমিন লক্ষ্য করলেন ফারহানের শার্টের পকেট থেকে সেই অগোছালো ছবিগুলো পড়ে আছে। তিনি নিচু হয়ে সেগুলো তুললেন। ছবিগুলো দেখে শারমিনের বুক কেঁপে উঠল। ওগুলো কোনো নোংরা ছবি ছিল না। ফারহান আসলে ওনার ঘুমন্ত অবস্থায় পবিত্র কিছু মুহূর্তের ছবি তুলেছিল, যেখানে ওনার কপালে ও পরম মমতায় চুমু খাচ্ছে। শারমিন বুঝতে পারলেন ফারহান ওনাকে ব্ল্যাকমেইল করার নাম করে আসলে ওনার কাছাকাছি থাকতে চেয়েছিল। ফারহান, থামুন। পুলিশ ভাই, ওকে মারবেন না, ও কোনো ক্রাইম করেনি। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। ফারহান পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এক কামড় দিল। এক কনস্টেবল আত্মরক্ষায় ওনার পিঠে রাইফেলের কুদো দিয়ে সজোরে আঘাত করলো। ফারহান পাহাড়ের পিচ্ছিল ঢাল থেকে গড়িয়ে নিচের দিকে পড়ে যেতে লাগলেন। ওনার মাথায় একটা পাথরের সাথে ধাক্কা খেলো। রক্তে চা বাগানের সবুজ ঘাস লাল হয়ে গেল। শারমিন সব ঘৃণা পেছনে ফেলে পাহাড়ের ঢাল দিয়ে দৌড়তে লাগলেন। ফারহান চোখ খোলো, খোলো ফারহান। শারমিন নিচে পৌঁছে দেখলেন ফারহান নিথর হয়ে পড়ে আছে। ওর নাক কান দিয়ে রক্ত বেরোচ্ছে। শারমিন ফারহানের মাথা নিজের কোলে তুলে নিলেন। ওনার সেই লাল শাড়ির আঁচল দিয়ে ফারহানের রক্ত মুছে লাগলেন। আফজাল সাহেব আর সোহেল সাহেবও নিচে নেমে এসেছেন। সবার চোখে জল। ফারহান অর্ধেক রোজা চোখে শারমিনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ম্যাডাম, আমি কি আপনার জীবন নষ্ট করলাম? কিন্তু আমি সত্যি আপনাকে জীবনের থেকেও ভালোবাসি।
চান? ফারহান জ্ঞান হারালো। অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত শারমিন ওকে নিজের বুকের সাথে চাপটে ধরে রাখলেন। ওনার মনে হলো এই জুনিয়র ফারহান ওনাকে যা দিয়ে গেল তা কোনো সিনিয়র পুরুষ ওনাকে দিতে পারেনি। ওর সেই জবরদস্তি ছিল আসলে এক পৈশাচিক অধিকার বোধের আড়ালে লুকোনো নিঃস্বার্থ ভালোবাসা। হাসপাতালের আইসিইউর সামনে শারমিন গত 3 দিন ধরে ঠাই বসে আছেন। আফজাল সাহেব ওনাকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শারমিন অটল। আব্বা, ও আমাকে বাঁচিয়েছিল। যখন আমি মরতে চেয়েছিলাম ও আমার সম্মান রক্ষা করেছে। যখন সমাজ আমাকে ডিভোর্সি বলে ছিছি করত, ও যদি আজ না বাঁচে তবে আমিও মরে যাব। ঠিক তখনই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। ওনার মুখে এক প্রশান্তির হাসি। ফারহান সাহেব বিপদমুক্ত, উনি আপনার নাম ধরে ডাকছেন। শারমিন ঝড়ের বেগে কেবিনে ঢুকলেন। দেখলেন ফারহান মাথায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে। ওনার ঠোঁটে সেই তেরা হাসি। ওরে বাবারে, ম্যাডাম তো দেখি এখনো সেই লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। কি ম্যাডাম, এবার কি ঝাড়ু দিয়ে মারবেন নাকি এক গ্লাস তেতো শরবত খাওয়াবেন? শারমিন ফারহানের বুকের উপর মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। উফ, কেন তুমি এত পাগল ফারহান? আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু এই ঘৃণাই আমার একমাত্র বেঁচে থাকার রসদ। তুমি আস্ত একটা জানোয়ার। ফারহান শারমিনের চুলে হাত বুলিয়ে ওনার কপালে সেই চওড়া টিপটা ঠিক করে দিয়ে বলে, ম্যাডাম, কলেজের ক্লাসে আপনি আমার টিচার থাকবেন, কিন্তু আমার শোবার ঘরে আপনি শুধুই আমার শারমিন। কি হানিমুনটা কি অসম্পূর্ণ রাখবেন? পাহাড়ে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। শারমিন ফারহানের ঠোঁটে নিচে ঠোঁট চেপে ওনার সব তেরা কথা থামিয়ে দিলেন। এবার আর জবরদস্তি নয়, এবার শুধুই দুই আত্মার সমর্পণ। রিক্সা থেকে শুরু হওয়া সেই উফ ছাড়ো গল্পের শেষ হলো এক চিরকালীন প্রেমে। জুনিয়র ফারহান আর সিনিয়র শারমিনের এই অসামঞ্জস্যপূর্ণ প্রেম আজ পাহাড়ের চূড়ায় বিজয়ী হলো। আফজাল সাহেব আর সোহেল সাহেব বাইরে দাঁড়িয়ে হাসছেন। ওনারা বুঝলেন এই পাগলাটে ফারহানই শারমিনের পাথুরে জীবনে বসন্ত নিয়ে এসেছে। কলেজের করিডোরে আজ আর কোনো বিড়ম্বনা নেই, আছে শুধু এক আদর্শ শিক্ষক ছাত্রের দম্পতির অনুপ্রেরণা। শারমিন মনে মনে বললেন, ফারহান, তুমি সত্যিই আমাকে কুপকাত করলে। এক সিনিয়র ম্যাডাম বাধ্য হলো এই ঘাটতারা জুনিয়র স্টুডেন্টকে ভালোবাসতে।